প্রিয় লিসেনার্স, আপনারা এমন কি কখনো শুনেছেন কোনো ব্যক্তি কারো মৃত্যু স্বপ্নে দেখছে এবং বাস্তবেই তার মৃত্যু হয়ে যাচ্ছে? কি খুব অবাক হচ্ছেন নিশ্চয়ই। হ্যাঁ লিসেনার্স, আমি এখন এমনই একটি ঘটনা আমি আপনাদের সামনে শেয়ার করতে যাচ্ছি। ঘটনাটি যার সঙ্গে ঘটছে তার নাম হচ্ছে আল আমিন। আল আমিনের বাড়ি নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার লাহোরিয়া ইউনিয়নে। বর্তমানে সে ফরিদপুরের জোবাইদা করিম জুট মিলসে কর্মরত। ঘটনাটি ঘটা যখন শুরু করে তার আগের একটি ঘটনা রয়েছে। বেসিক্যালি সেই ঘটনার পর থেকে নিয়ে আল আমিন এই ধরনের অদ্ভুত স্বপ্ন দেখছে এবং সেটা বাস্তবায়িত হচ্ছে। সেই অদ্ভুত ঘটনাটি আপনাদের সামনে শুরুতে বলতে চাই। সময় ছিল 2014 সাল। আল আমিন তখন ছিল এসএসসি পরীক্ষার্থী। প্রতিদিন ভোরবেলা তার দুটো প্রাইভেট থাকতো, মানে ফজরের পরপরই একটা প্রাইভেট, তারপরে আর একটা প্রাইভেট। তখন যেহেতু পরীক্ষার্থী ছিল, পড়ার প্রেশারটাও বেশি ছিল। একদিন সন্ধ্যার পর তার বাসা থেকে হঠাৎ করে বলে যে আল আমিনের খালা অসুস্থ, কিছু খাবার দাবার নিয়ে খালাকে দেখতে যেতে হবে। খালার বাড়ি ছিল আল আমিনের গ্রাম থেকে 15 কিলোমিটার দূরে এবং বাইসাইকেল চালিয়ে সেখানে যেতে প্রায় 2 ঘন্টা সময় লাগতো। আল আমিন শুরুতে যেতে রাজি না হলেও পরবর্তীতে যেতে রাজি হয় এবং আল আমিনের মা বাবা তার খালার জন্য বেশ কিছু ফলমূল, খাবার, এই জিনিসগুলো আল আমিনকে দিয়ে দেয়। আল আমিন সাইকেল চালিয়ে তার খালা বাড়ির দিকে যেতে থাকে। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, তার খালা বাড়ি যেতে পথে বেশ কয়েকটা ভয়ানক প্লেস পড়ে, যেমন বিশাল একটি বিল, একটি শ্মশান, বট গাছ, তাল গাছ, কবরস্থান, এরকম বেশ কিছু জায়গা পড়ে। আল আমিন স্বাভাবিকভাবেই সাইকেল চালিয়ে এই সমস্ত জায়গা পার হয়ে সে তার খালা বাড়িতে চলে যায়। কোথাও কোনো সমস্যা হয়নি। খালা বাড়িতে যাবার পর খালা বাড়ির লোকেরা তাকে খুব রিকোয়েস্ট করে রাত থেকে যেতে, কিন্তু আল আমিন বলে যেহেতু তার পরীক্ষা নিকটে এবং পরদিন ভোরবেলা তার প্রাইভেট রয়েছে, এই জন্য সে কিছুতেই থাকতে পারবে না। যেহেতু তার লেখাপড়ার এক্সকিউজ সে দিয়েছিল, এই কারণে তার খালাবাড়ির লোকরাও তাকে কোনো বাধা দেয়নি। আল আমিন যেহেতু চলেই যাবে, তখন খালাবাড়ির লোকেরা তখন তার জন্য, মানে তার পরিবারের লোকদের জন্য রান্না করা খাবার, মাছ, মাংস এবং স্পেশালি একটি মাঝারি আকৃতির মুরগির বাচ্চা, তাজা মুরগির বাচ্চা দিয়ে দেয়, যাতে করে বাড়িতে নিয়ে এটা জবাই করে খেতে পারে। তো আল আমিন এই জিনিসগুলো ব্যাগে করে নিয়ে রওনা দেয়। ওই মুরগির বাচ্চাটা ব্যাগের মধ্যে এমনভাবে রেখেছে যাতে করে কোনোভাবেই এটি চাকার সাথে টাচ না করে, এবং এই ব্যাগগুলো আল আমিন সাইকেলের পেছনে না রেখেছিল সামনের হ্যান্ডেলের সাথে। আর মুরগির বাচ্চাটা খুব সতর্কভাবে রেখেছিল, কোনোভাবেই যেন চাকার সাথে টাচ না করে এবং আঘাত না খায়। আল আমিন সাইকেল নিয়ে খালাবাড়ি থেকে বিদায় নিয়ে চলে যেতে থাকে। শুরুতেই বলেছি দূরত্ব কিন্তু 15 কিলোমিটার, প্রায় 2 ঘন্টা সময় লাগে যেতে। আল আমিন সাইকেল নিয়ে যাওয়া শুরু করে। যেতে যেতে একটি মাঠের কাছে সে চলে আসে। মাঠের কাছে যখন সে চলে আসে, তখন এখানে এসে রাস্তা 2 দিকে চলে গেছে। তখন আল আমিন চিন্তা করে যে এই 2 দিকের রাস্তা একটি শর্টকাট রাস্তা আর একটা দীর্ঘ রাস্তা, যেই দীর্ঘ রাস্তা দিয়ে সে সন্ধ্যার পরে বাইসাইকেল চালিয়ে এসেছে। আল আমিন চিন্তা করে এত দূর সাইকেল চালিয়ে এসেছে, আমি শর্টকাট রাস্তাতেই যাওয়া ভালো। ওইখানে শর্টকাট রাস্তাতে যাওয়ার সময় একটা বাজার পড়ে, নাম হলো সত্র বাজার। সত্র বাজার থেকে বাজার হয়ে আল আমিন যেতে থাকে। যেতে যেতে সে একটি আরেকটা গ্রামের কাছে সে চলে আসে।
এই গ্রামটা ছিল হিন্দু পাড়া, মানে সেখানে প্রায় সবাই হিন্দু পরিবার বসবাস করে। আর এই দিক দিয়ে যেহেতু যাচ্ছে, সে চিন্তা করছে যে এদিক দিয়ে যাওয়ার পথে কিন্তু আর একটা শ্মশান পড়ে, কবরস্থানও আছে। এখন আলামিন যেটা ভাবছে সেটা হচ্ছে যে যেহেতু অন্য রাস্তা দিয়ে যেতে গেলেও একই সমস্যা ফেস করব, আর এদিক দিয়ে যেহেতু মানুষদের বাসাবাড়ি আছে, পরিচিত বাসাবাড়িও পাওয়া যাবে, কোনো সমস্যা আপদ বিপদ হলে তাদের হেল্প নেওয়া যাবে, এই জন্য আলামিন এই শর্টকাট রাস্তাটা বেছে নেয়। আলামিন ওই হিন্দু পাড়ার মধ্য দিয়ে সাইকেল নিয়ে যেতে 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 হঠাৎ একটা জায়গায় একটা লম্বা তাল গাছ দেখতে পায়। আলামিন এইটা খেয়াল করে যে তাল গাছের পাশ দিয়ে একজন মহিলা, চুল খোলা এবং তার ওড়নাটা মাটিতে গড়াগড়ি খাচ্ছে, সে সোজা রাস্তার পাশ দিয়ে হেঁটে বিলের মধ্যে নেমে গেল। আলামিন এটা দেখে প্রথমে খুব ভয় পায় যে কি ব্যাপার, সে কি ঠিক দেখলো না ভুল দেখলো। তখন আলামিন চিন্তা করেছে সে ভুলও দেখতে পারে। এই কথা চিন্তা করে আলামিন আবার সাইকেল চালানো শুরু করে। সাইকেল চালাতে চালাতে যখন সাইকেল একটি ব্রিজের কাছে উঠবে উঠবে ভাব, তখন হঠাৎ করে ব্যাগের মধ্যে থাকা মুরগির বাচ্চাটি প্রচন্ড শব্দে আর্তনাদ করে ওঠে। আলামিন চিন্তা করে কি ব্যাপার, হঠাৎ করে মুরগির বাচ্চা এভাবে শব্দ করলো কেন। আলামিন সাইকেল থামায়, সাইকেল থামিয়ে মুরগির বাচ্চা যেই ব্যাগে রেখেছিল সেই ব্যাগটি খোলে, কিন্তু খুলেই আলামিন হতভম্ব হয়ে যায়। মনে হচ্ছে ওই মুরগির বাচ্চার কেউ ঘাড় ভেঙে এমন ভাবে ভেঙেছে যে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। আলামিন চিন্তা করে কোনোভাবে হয়তো বা সাইকেলের সামনের চাকার মধ্যে ব্যাগটা চলে গেলেও যেতে পারে, যার ফলে মুরগির বাচ্চাটির মাথা হয়তো বা সাইকেলের মধ্যে ঢুকে গেছে, চাকার মধ্যে ঢুকে গেছে, যার ফলে এই দুর্ঘটনা ঘটেছে। কিন্তু আলামিন এই প্রশ্নের কোনো উত্তর পায় না যে সে যেভাবে ব্যাগটি রেখেছিল কোনোভাবেই মুরগির বাচ্চা সাইকেলের চাকার মধ্যে যাওয়ার কথা নয়, কিন্তু এটা কিভাবে ঘটলো। আলামিন চিন্তা করে হয়তো বা যাই হোক কোনো ভুলের কারণে চলেও যেতে পারে, যেহেতু গ্রামের মেঠো পথ, রাস্তার এবড়ো থেবড়ো রাস্তা, রাস্তায় ঝাঁকি লেগে ব্যাগ এলোমেলো হয়ে সাইকেলের চাকার মধ্যে ঢুকে যেতে পারে। আলামিন ব্যাগের মধ্য থেকে মুরগির বাচ্চাটি বের করে ওই ব্রিজের নিচে ফেলে দেয় এবং আবার সে সাইকেল চালানো শুরু করে। সাইকেল চালাতে চালাতে হঠাৎ করে একটি বটগাছ আলামিন দেখতে পায়। এই বটগাছ কেন্দ্রিক অনেক গল্প সে শুনেছে। বটগাছের নিচে আলামিন একজন মানুষকে দেখতে পায়। দেখে সে একজন পাগল, এবং এই পাগলকে সে আগে কখনো দেখেনি। বড় বড় চুল, খালি গা, পরনে ছোট্ট একটি পোশাক। আলামিনকে দেখে বলে, এই আলামিন দাঁড়া। আলামিন খুব অবাক হয়, কি ব্যাপার, তার নাম ধরে তাকে দাঁড়াতে বলছে। আলামিন দাঁড়ায়। আলামিন দাঁড়ানোর পরে ওই পাগলটি বলছে যে তুই যেদিক দিয়ে যাচ্ছিস ওদিক দিয়ে যাওয়ার দরকার নাই। পাগল আরেকটি রাস্তা দেখিয়ে দেয়। যে রাস্তাটি দেখিয়ে দেয় ওই রাস্তাটি একটি বাজারের দিকে গিয়েছে, বাজারটির নাম হচ্ছে বাতাসি বাজার। আলামিন চিন্তা করে যে এই রাতের বেলা এই পাগলটাকে একটা রাস্তা দেখিয়ে দিচ্ছে, সে পাগলের কথা কেন শুনবে, এই চিন্তা করে সে পাগলের কথা শোনে না। কথা না শুনে সে যেই পথ দিয়ে যাচ্ছিল সেদিকে যাওয়া শুরু করে। আলামিন সাইকেল নিয়ে যাচ্ছে, যেতে যেতে হঠাৎ করে আলামিনের যে সমস্যা আলামিন ফেস করে সেটা হচ্ছে সাইকেলের চেন পড়ে যাওয়া শুরু করে। ঘন ঘন সাইকেলের চেন পড়ে যাচ্ছে এবং সে বারবার সাইকেলের চেন উঠাচ্ছে। খুবই বিরক্তিকর একটি বিষয়। কিন্তু আলামিন বুঝতে পারছে না যে কি ব্যাপার, কি হলো, এতটা পথ পাড়ি দিয়ে আসলাম, কোনো সমস্যা হলো না। এই পাগল বলল যে একটা পথে যেতে,
ওদিকে না গিয়ে আমার পছন্দ মতো পথ দিয়ে আগাচ্ছে, তা হঠাৎ করে সাইকেলের চেন পড়ছে। আলামিন মনে করে হয়তোবা সাইকেলের কোনো যান্ত্রিক ত্রুটির কারণে সাইকেলের চেন পড়তেও পারে। সে বারবার চেন উঠাচ্ছে আর সাইকেল চালাচ্ছে, কিন্তু সে খুব বিরক্ত হয়ে যাচ্ছে যে এইভাবে তো আর কতক্ষণ সে এইভাবে সাইকেল নিয়ে মানে চালাতে পারবে, কারণ এতবার চেন পড়লে আসলে সাইকেল চালানো সম্ভব নয়। আর তখনও তার গন্তব্য থেকে দূরত্ব ছিল 3 থেকে 4 কিলোমিটার। সে চিন্তা করছে 3 থেকে 4 কিলোমিটার তো সাইকেল ঠেলে ঠেলে নিয়ে যাওয়া কঠিন। তারপরও সে চেষ্টা করছে আর কি যতদূর সম্ভব চালিয়ে যাওয়ার জন্য। আলামিন সাইকেল এভাবে চালাতে চালাতে একটি কবরস্থানের কাছে চলে আসে। যখনই কবরস্থানের কাছে চলে আসে, আলামিন বিকট একটি গন্ধ পায়, মনে হচ্ছে পচা লাশের গন্ধ। আলামিন একটা বিষয়ে চিন্তা করে যে লাশের গন্ধটা কোথা থেকে আসছে। চিন্তা করে হয়তোবা কোনো ভাঙা কবর থেকে এটা আসতেই পারে, যেহেতু পাশেই কবরস্থান। কিন্তু আলামিন খেয়াল করে না, এই গন্ধটি কবরস্থান থেকে আসছে না, এটি আসছে সামনের দিক থেকে, মানে রাস্তা থেকে। তার মানে রাস্তায় কোনো কিছু, এমন কিছু পড়ে আছে যেটা থেকে তীব্র গন্ধ বের হচ্ছে। আলামিন ভাবে হয়তোবা রাস্তায় কোনো মরা কোনো প্রাণী পড়ে থাকতে পারে, যেটা পচে গেছে, যেটা থেকে দুর্গন্ধ আসতে পারে। তা আলামিন এটা ভেবে আবার সে সাইকেল চালানো শুরু করে। কবরস্থান পার হয়ে আরেকটি ব্রিজ রয়েছে। আলামিন স্বাভাবিকভাবে ব্রিজে ওঠার জন্য সাইকেলটা স্পিডটা বাড়িয়ে দেয়, যেহেতু ব্রিজটা উঁচু দিকে, সাইকেলটা নর্মাল স্পিডে মানে চালালে সাইকেল ব্রিজে উঠবে না, এই জন্য স্পিডটা বাড়িয়ে দেয়। কিন্তু অদ্ভুত ব্যাপার, আলামিন খেয়াল করে যে এখন সাইকেলের চেন পড়ছে না, সাইকেল সে চালাতে পারছে। কিন্তু সেই সাথে আরেকটা বিষয় আলামিন খেয়াল করে যে সে যেই গতিতে সাইকেল চালাচ্ছে, সাইকেলের গতি সেটা নেই, গতি অনেক কম। হঠাৎ করে আলামিনের কপালে এবং নাকে পাখির ডানার আঘাত লাগে। শত শত পাখি তার মুখের সামনে দিয়ে উড়ে যাচ্ছে, সবই কালো রঙের পাখি, কারণ চাঁদের আলোতে সেটা দেখা যাচ্ছিল। কিন্তু আলামিন বুঝতে পারছে না যে রাতের বেলা এত পাখি কোথা থেকে আসলো। সাধারণত রাতের বেলা বাদুড় বা নিশাচর প্রাণী ছাড়া তো অন্য কোনো পাখি দেখা যায় না, কিন্তু এত পাখি কোথা থেকে আসছে। এবং মনে হচ্ছে পাখিগুলো তাকে ব্রিজে উঠতে দেবে না, যে কোনোভাবেই এই ব্রিজে উঠা তারা থামাবে। কিন্তু আলামিন নাছর বান্দা, সে এই সব প্রতিকূলতা পার হয়ে ব্রিজে ওঠে। কিন্তু ব্রিজে ওঠার পর সে একটা অদ্ভুত বিষয় খেয়াল করে। সে দেখে একটি মহিলা, তার হাতে সাদা কোনো কিছু একটা, মনে হচ্ছে যে অনেকদিন পানির নিচে থাকার ফলে কোনো মানুষ যাদের শরীরে কোনো লোম নাই, তারা যেমন পানির নিচে কয়েকদিন থাকার পরে সাদা ফ্যাকাশে হয়ে যায়, ওরকম ছোট্ট ফ্যাকাশে কিছু একটা। চাঁদের আলোতে আলামিন স্পষ্টভাবে দেখতে পায় যে ওটি একটি বাচ্চার ডেড বডি, এবং ওই মহিলা ওই বাচ্চার ডেড বডি থেকে খুবলে খুবলে কিছু একটা খাচ্ছে। আলামিন ওই দৃশ্য দেখে আর সহ্য করতে পারে নাই, তখন সে সেখানেই সেন্সলেস হয়ে পড়ে যায়। এবং সেন্সলেস হয়ে পড়ার আগে সে প্রচন্ড জোরে একটা চিৎকার করে। ওদিকে আলামিনের যে মামা, ওনার আবার বাতাসি বাজারে ওনার ব্যবসা বাণিজ্য ছিল, দোকান ছিল। উনি ওই দিন কোনো কারণে দোকান বন্ধ করতে দেরি হয়ে যায়। তো উনি এই দোকান বন্ধ করে যখন বাড়িতে ফিরছিলেন, তখন উনি বাড়ি থেকে বেশ দূরে ছিলেন। তখন আলামিন যে প্রচন্ড জোরে চিৎকার করেছিল, আলামিনের মামার কানে সে শব্দটি গিয়েছিল। তখন উনি কি হলো এই চিন্তা করে আবার পেছনে আসে, পেছনে এসে আলামিনকে অজ্ঞান অবস্থায় পায়। তো আলামিনের সাইকেলের সাথে থাকা ব্যাগ এবং আলামিনকে সাথে নিয়ে উনি বাড়ির দিকে যাওয়া শুরু করেন। কারণ ওনার কাছে ফোন ছিল, ফোনে অন্য লোকদেরকে খবর দেন, তারাও চলে আসে, সবাই মিলে আলামিনকে ধরাধরি করে তার নানার বাড়িতে নিয়ে যায়। পাশে তার নানা বাড়ি ছিল, সেখানে নিয়ে যায়। যে রাত্রে এই ঘটনাটি ঘটে, এটি ছিল বুধবার। পরের দিন বৃহস্পতিবার দিন সকালে ইসলাম ফকির নামক একজন ব্যক্তির কাছে
তাকে ট্রিটমেন্টের জন্য নিয়ে যাওয়া হয়, কিন্তু ইসলাম ফকির তাকে জ্ঞান ফেরাতে পারে না। আলামিনের জ্ঞান ফেরে গিয়ে শুক্রবারে আলামিনের যখন জ্ঞান ফেরার পর আলামিন অদ্ভুত কিছু শব্দ বলতে থাকে, যেটা পাশের লোকজন শুনেছে, কিন্তু সেই শব্দের কোনো মিনিং বের করা যাচ্ছিল না। এভাবে আলামিনের আচরণে কিছু পরিবর্তন দেখা দেয়। সে কাউকে কাছে পেলে মারার জন্য উদ্যত হয় এবং সে জিজ্ঞেস করে, এই তুই নামাজ পড়েছিস কিনা, ভালো কাজ করেছিস কিনা, এই ধরনের কথা জিজ্ঞেস করে এবং তাকে মারার জন্য উদ্যত হয়। সবাই তাকে ভয় পেতে থাকে। মোটামুটি ঝাড়ফুঁকের ফলে সে 7 দিন কি 10 দিনের মাথায় সে সুস্থ হয়ে যায়। সুস্থ হওয়ার পর সে পরিবারের কাছে সব ঘটনা খুলে বলে যে আমার সাথে এই ঘটনা ঘটেছে। কিন্তু আরো অদ্ভুত ব্যাপার হচ্ছে, তার মামা বলে যে সেই মুরগিটা তুই কি ফেলে দিয়েছিলিস ব্রিজ থেকে? বলে হ্যাঁ, ফেলে দিয়েছিলাম। বলে না, তোর ব্যাগের মধ্যে তো সেই মুরগি আমরা পেয়েছি। আলামিন বিশ্বাস করে না যে না, এই ব্রিজ থেকে তো আমি মুরগিটা ফেলে দিয়েছিলাম এবং সেটার মাথা ভেঙে রক্ত বের হয়ে গিয়েছিল, মানে মাথা বলতে ঘাড় ভেঙে, ওটার বাঁচার আর কোনো সম্ভাবনা ছিল না, এই জন্য আমি ফেলে দিয়েছিলাম। তখন আলামিনের মামা আলামিনকে সাথে নিয়ে সে মুরগির কাছে নিয়ে যায়। এটা আমরা গ্রামের ভাষা এটাকে পলো বলি। পলোর মধ্যে এই মুরগির, আবার হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা, এগুলো রেখে দেওয়া হয়, রেখে ওর উপর থেকে খাবার দেওয়া হয়। পলো দিয়ে মাছও ধরে। গ্রামের অনেকে এই পলোর সাথে পরিচিত থাকবেন অবশ্যই। তো আলামিনের মামা দেখায় ওই পলোর মধ্যে যে এই যে দেখ সেই মুরগিটা, এই মুরগিটাই তোর ব্যাগের মধ্যে আমি পেয়েছিলাম। আলামিন দেখে আসলেই তো তাই, এটাই তো সেই মুরগি যে মুরগিটা তার খালাবাড়ি থেকে দিয়ে দিয়েছিল এবং যেটা আহত অবস্থায় সে ফেলে দিয়েছিল। সম্পূর্ণ অক্ষত অবস্থায় এই মুরগিটা কিভাবে আসলো আবার? আলামিনের আত্মীয় স্বজন খুব ভয় পেয়ে যায়। ওই সময়টা ছিল সন্ধ্যার সময়। সাথে সাথে ওই মুরগিটা পলো থেকে ছেড়ে দেওয়া হয় এবং মুরগিটা দৌড় দিয়ে জঙ্গলের মধ্যে মিলিয়ে যায়। পাশে ঝোপঝাড় ছিল, সেখানে মিলিয়ে যায় এবং ওই মুরগিটা পরবর্তীতে আর কেউ কখনো দেখেনি। যাই হোক, এরপর থেকে আলামিন অদ্ভুত কিছু স্বপ্ন দেখতে থাকে। সেই স্বপ্নে সে দেখে তার আত্মীয় স্বজন, একদম নিকট আত্মীয় স্বজন মারা যাচ্ছে। প্রথমে দেখে তার মামিকে, তার মামির মৃত্যু সে স্বপ্নে দেখে। যে রাত্রে স্বপ্নে দেখেছে তার পরের দিনই মামির মৃত্যুর খবর তারা পায়। এরপর তার আপন নানার মৃত্যুর স্বপ্ন আলামিন দেখে এবং সত্যি তার পরের দিন তার আপন নানারও মৃত্যু হয়ে যায়। এভাবে সে মামি, কাকা, মাওই, নানা, এরকম তার অসংখ্য আত্মীয় স্বজনের মৃত্যু স্বপ্নে দেখতে থাকে এবং সত্যি সত্যি স্বপ্ন দেখার পর তাদের মৃত্যু হয়। সে যে শুধু আত্মীয় স্বজনের মৃত্যু দেখেছে তা কিন্তু নয়, সে পাড়া প্রতিবেশী অনেকেরই এই মৃত্যুর স্বপ্ন দেখেছে এবং সেটা বাস্তবায়িত হয়েছে। প্রিয় লিসেনার্স, আপনারা একটি মর্মান্তিক দুর্ঘটনার কথা অনেকেই স্মরণ করতে পারবেন। এই কিছু মাস আগে মে মাসে মাওয়ায় ভয়াবহ স্পিড বোট দুর্ঘটনা ঘটে এবং সেই দুর্ঘটনায় 26 জনের মৃতদেহ উদ্ধার করা হয়। এই দুর্ঘটনা যেদিন ঘটে তার আগের রাত্রে আলামিন স্বপ্ন দেখে তার মামাতো বোন, তার নাম হচ্ছে রজনী, এই রজনীর হাজবেন্ড সে নৌকা ডুবে মারা গেছে। পরের দিন সে সকালে রজনীর কাছে ফোন করে যে তোমরা সবাই ঠিকঠাক আছো? ভাই ঠিক আছে? বলে হ্যাঁ ঠিক আছে। বলে যে সে তো ঢাকা আছে, ঢাকা থেকে আজকে ফেরার কথা, মানে বাড়িতে আসবে। ঘণ্টাখানেকের মধ্যে একটি দুঃসংবাদ সবাই পায়। মাওয়ায় ভয়াবহ স্পিডবোট দুর্ঘটনায় 26 জন মানুষ মারা যায়,
তার মধ্যে তার মামাতো বোন রজনীর হাজবেন্ডও ছিল। ঘটনাটা ঘটে 1967 থেকে 70 সনের দিকে আমার দাদার সাথে। আমাদের দাদার বাড়ি ছিল পটুয়াখালী জেলায়, এবং সেই জেলাকে নিয়ে পায়রা বন্দরের এক প্রান্তে আমার দাদার বাড়ি, আরেক প্রান্তে ছিল আমার দাদার শ্বশুর বাড়ি, মানে আমার দাদির বাবার বাড়ি। তো আমার দাদি তার বাবার বাড়িতে অনেক জমি পান, সেগুলো আমার দাদা নিজে এই পার থেকে কামলা নিয়ে যে নৌকায় করে যে ওই পারে যে হাল চাষ করতেন। তখন সময়টা ছিল ভাদ্র মাস। একদিন আমার দাদা নদীর ওই পারে যাবেন জমিতে ধানের বীজ রোপণ করতে, কিন্তু হঠাৎ কোনো মজুরি বা কামলা পেলেন না। তখন আমার দাদা কোনো লোক না পেয়ে আমার মেজো চাচাকে নিয়ে যাবেন ঠিক করেন। তখন আমার মেজো চাচা পড়তেন মাদ্রাসায়। একটা নৌকা ভর্তি ধানের বীজ তুললেন এবং সন্ধ্যা রাতে বললেন রাত ঠিক 2টার দিকে তারা রওনা হবেন, কারণ পায়রা নদীটা নাকি হাতের দাঁড় বেয়েই পাড়ি দিতে হবে অনেক পথ। যথাযথভাবে তারা রাত 2টার দিকে নৌকা নিয়ে রওনা দেন, এবং যখন তারা ঠিক পায়রা নদীর মাঝামাঝি স্থানে গেলেন, তখন আমার দাদা লক্ষ্য করলেন যে নৌকা থেকে রাতের আধারে কারা যেন ধানের বীজ নদীতে ফেলছেন এবং এক বিকট আওয়াজ করছেন। আমার দাদা চাচা বোঝার আর বাকি থাকলো না। ঠিক তখন আমার চাচা তার পাঞ্জাবির কাপড়ের এক কোনার টুকরা হাতে নিলেন এবং কোরআনের কিছু আয়াত পরে ফু দিয়ে নৌকার সাথে গিট দিয়ে দিলেন। এর কিছুক্ষণ পর 2জন সাদা পাঞ্জাবি পরা হুজুর আসেন এবং করুণ কণ্ঠে বললেন, হুজুর, আমরা ভুল করেছি, বুঝতে পারিনি, আপনাদের ধোঁকা দেওয়ার চেষ্টা করেছিলাম, ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আমার চাচা বললেন, যে অপরাধ করেছেন এর বিচার আমি বোতলে ঢুকিয়ে করব। এরপরে ওই লোক দুটা বলে, আপনারা বা যা বলবেন তাই করব, যেই শাস্তি দিবেন মাথা পেতে নেব, দয়া করে বোতলে ঢোকাবেন না। এমন সময় আমার দাদা বললেন, একটা সুযোগ দিতে পারি, ধানের বীজগুলো ভোর হওয়ার আগেই জমিতে রোপণ করে দাও, তাহলে তোমাদের আমরা ছেড়ে দেব, নাহলে অযথায় কোনো ধরনের তর্ক করব না। তো ওনারা যথাযথভাবে রাজি হন এবং ওই জমির কাছ পৌঁছানোর আগেই সব জমি রোপণ হয়ে যায় বলে তারা আশ্বস্ত করেন। দাদা তখন লক্ষ্য করেন যে তাদের নৌকা থেকে এক এক করে বীজের সংখ্যা কমছে। ঠিক তাদের জমির কাছে পৌঁছানোর আগেই জমি রোপণ হয়ে গেছে। তাদের যাবার শেষ সময় তারা আমার দাদার কাছে ওই জিনগুলো একটা আবদার করেছিল যে এলাকার সব গরিবদেরকে একটা খাসি বিলিয়ে দিতে হবে। দাদা ঠিক সময় মতো তাদের কথা রাখেন। এরপর প্রায় সময় আমার দাদার সাথে দেখা করতে আসতেন। আমার দাদা 1972 সালে মারা যান। এরপর এই ঘটনাটা আমার ওই চাচার কাছ থেকেই আমরা শুনেছি। চাচা এখনো বেঁচে আছেন। এই ছিল ঘটনা, এবং এটা 90s ঘটনা। তো সেইবার রমজান মাস চলছে এবং মসজিদের ইতেকাফে রেফায়েত ভাই ইতেকাফে থাকা অবস্থায় তিনি তেমন কথা বলেন না, অ্যাকচুয়ালি কেউই কথা বলেন না। ইবাদত সারাক্ষণ তিনি করতেন। 10 দিন, শেষের 10 দিন, নাজাতের 10 দিন তিনি প্রায় সময় মসজিদে কাটাতেন। তো বাড়ি থেকে খাবার পাঠালে সে খাবার তিনি নিয়ে রাখতেন, এবং এতটুকুই। আর হঠাৎ করে তিনি লক্ষ্য করলেন যে এক বাসা থেকে না পুরা ইতেকাফে থাকা অবস্থায় যে কজন লোক ছিল প্লাস ওই মুহূর্তে মসজিদের জামাত ছিল, সবার জন্য খাবার পাঠিয়েছে। তো সবাই খেয়ে দিয়ে সেদিন ঘুমিয়ে যায়। তো পরদিন ওই যেই বাড়ি থেকে খাবার আসে সেদিন সেই লোক পরের দিন মসজিদে এসে রেফায়েত ভাইয়ের মাধ্যমের কথা জানতে পারেন। তো তাকে নক করার অনেক চেষ্টা করে, কিন্তু রমজানের শেষ 10 দিন তিনি তেমন কথাবার্তা মানুষের সাথে বলবার না করার কারণে সেই লোক রেফাত ভাইয়ের সাথে কথা বলতে ব্যর্থ হয়। তো সেই রেফাত ভাই হুজুরকে জানিয়ে দেন যে উনি ঈদের পর সবার সাথে এই ব্যাপারে ওনার সাথে দেখা করবে এবং ওনার সাথে কথা বলবে। এক লোক আসে তার মেয়ের ব্যাপারে কথা বলতে। তো যেই লোকটা বলেছিলাম, যে লোকটা খাবার পাঠিয়েছে, সেই লোকটাই আসলে রেফাত ভাইয়ের সাথে দেখা করতে আসে। তো স্যার মেয়ের কথা বলে যায়, হুজুরকে বলে যায় যে আমি আমার মেয়ের ব্যাপারে হুজুরের সাথে কথা বলবো, আপনি একটু ব্যবস্থা করে দেন। তো পরে রেফাত ভাইকে হুজুরই মনে করিয়ে দেয় যে উনি তো আপনার কাছে আসছিল, আপনি কি একবার দেখা করবেন কিনা। তো রেফাত ভাই বলে যে ঠিক আছে, আমি যাবো একদিন। তো রেফাত ভাইকে নিয়ে পরের দিন সকালবেলা রেফাত ভাই বলেছেন যে আমরা জোহরের পরে রওনা দিব। ঠিক জোহরের পরে রওনা দেয়। তো ওই মেয়েদের বাড়ি হচ্ছে পুরান ঢাকায়। বাড়ির বর্ণনাটা এরকম করে দিতে হয় যে বাড়িটা 3 তলা এবং পুরাতন একটা ছাপ আছে বাড়ির ভিতরে। রেফাত ভাই দেখলেন যে পুরা বাড়িটা ছিমছাম, একটা ছমছমে মানে থমথমে একটা বাড়ি। বাড়িটা ঢুকতেই, প্রবেশ করতেই বাড়িটার ভেতরে
রেফাত ভাই ঢুকেই ডান দিকে বেশ বড় সড়ো একটা দোলনা দেখতে পান এবং এই দোলনার মধ্যে একটা ছোট্ট বাচ্চাকে রেফাত ভাই বসে থাকতে দেখেন, খেলতে দেখেন। তো রেফাত ভাই জিজ্ঞেস করলেন, এই দোলনাটা কবে থেকে এখানে? তো এই দোলনার কথা জিজ্ঞেস করার সাথে সাথেই যে লোকটা তার সাথে ছিল সেই লোকটা বলে, এই দোলনার কথা কেন জিজ্ঞেস করলেন? বলে, এই দোলনাতে আচ্ছা ঠিক বাদ দেন, পরে আমি আপনার সাথে এই ব্যাপারে কথা বলবো। তো এই দোলনাটা এখানে কতদিন যাবত? বলে, দোলনাটা তো এখানে আমরা যেদিন বাসা বানিয়েছি সেদিনের, মানে আমার বাসা নিয়েছি প্রায় 15 বছর ধরে এই দোলনাটা এখানে। বলে, আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। তো রেফাত ভাই দেখতে পাচ্ছিলেন সেই ছোট্ট বাচ্চাটাকে দোলনায় দুলছে, আর যিনি সাথে ছিলেন তিনি দেখতে পাচ্ছিলেন না। তার মানে আপনারা বুঝতে পারছেন যে রেফাত ভাই যে এন্টিটি দেখছিলেন সেটা অন্য কেউ দেখতে পারছিল না। সেই সেম বাচ্চাটা সিঁড়ির কামরায় বসে আছে, পুতুল নিয়ে খেলছে। রেফাত ভাইয়ের দিকে তাকায়, ছোট্ট করে খুবই সুন্দর করে একটা মুচকি হাসি দেয়। রেফাত ভাইও মুচকি হাসি দিয়ে উপরে উঠতে থাকে। রেফাত ভাই বুঝে যাচ্ছিল যে বিপদ হতে পারে, তাই রেফাত ভাইকে ওই সময় ওই মুহূর্তে উপস্থিত ওস্তাদ সাবধান করে দেয় এবং শরীর বন্ধ করে ফেলতে বলে। রেফাত ভাই সাথে সাথে শরীর বন্ধ করে ফেলেন, ইশারার মাধ্যমে শরীর বন্ধ হয়ে যায়। রেফাত ভাই ওনাকে বললেন যে ঠিক আছে চলেন, আমি আপনাদের বাসায় যাব। তো তখনও উনি বলেন নাই যে বাসার কন্ডিশনটা কি। তো তাদের বাসায় তিনি দোতলায় ওঠেন। তাদের বাসায় ঢুকতেই সোজাসুজি বিশাল বড় বাসা এবং একটা বারান্দা দিয়ে তাদের এন্ট্রি হয়, কিন্তু এত বড় লম্বা বারান্দা। রেফাত ভাই ওই বারান্দা দিয়ে ক্রস করে তাদের ড্রয়িং রুমে যেয়ে বসেন। বসতেই তিনি বলেন যে আমার ওই লোকটা বলছিলেন যে আমার আসলে স্ত্রীর অবস্থাটা খুবই খারাপ, কয়েকদিন আগে সাডেনলি স্ট্রোক করেছে। স্ট্রোক করার পর ডান পাশটা অবশ হয়ে যায়। আসলে চারিপাশে খুবই টেনশনের মধ্যে আছি। আমার মেয়েটার অবস্থাটা খুবই খারাপ। আমার মেয়েটা দিনের বেলা ভালো থাকে, রাতের বেলা অসুস্থ হয়ে যায়। কিভাবে আমরা ডিসক্রাইব করবো সেটা জানি না, তবে আপনি কি একবার আমাদের বাসাটা ঘুরে দেখবেন? আমরা যদি বাসার মধ্যে, উনি বলছিলেন যে আমরা যদি বাসার মধ্যে হাঁটা চলাফেরা করি, সারাক্ষণ পাখির কিচিরমিচির শব্দ শুনতে থাকি, রাতের বেলা পেঁচার শব্দ শুনতে থাকি, কিন্তু এই ধরনের কোনো পাখি বা পেঁচা এখানে থাকার প্রশ্নই আসে না। হ্যাঁ, কবুতর আমাদের বাড়ির কার্নিশে, জানালার উপরের কার্নিশে কিছু কবুতরের বাসা আছে, কিন্তু কবুতরের শব্দ তো আমরা সবাই চিনি। কিন্তু এইখানে পাখির কিচিরমিচির শব্দ, রাত 12টা-1টার দিকে আমাদের রুম থেকে কাকের শব্দ আসে, কাক ডাকার শব্দ। তো উনি রেফাত ভাই ওনার কথায় তেমন গুরুত্ব দিচ্ছিলেন না। রেফাত ভাই দেখলেন যে নিচের সেই বাচ্চাটা তাদের বাথরুমের দরজার সামনে বসে আছে এবং দরজার সামনে বসে চুপ করে খেলছে, একটা বাচ্চা যার বয়স হায়েস্ট 2 বছর হবে। তো রেফাত ভাই বলেন, আপনার মেয়ের রুম কোনটা? তো রেফাত ভাই ভেতরে ঢুকে মেয়েটার সাথে দেখা করে। মেয়েটাকে দেখে রেফাত ভাই সালাম দেয়। সালাম দিলে মেয়েটা রেফাত ভাইয়ের দিকে তাকায়, একটা হাসি দেয় এবং ওয়ালাইকুম আসসালাম বলে আবার মেয়েটা মাথা নিচু করে। রোদ পোহাচ্ছিল ওই মুহূর্তে, ওই রোদ পোহাচ্ছিল, হালকা রোদ পড়ছিল সেই জায়গায়, সেটার সামনে বসেছিল। তো রেফাত ভাই সেই রুম থেকে বেরিয়ে আসে। তখন ওই লোককে জিজ্ঞেস করে, ভাই এবার বলেন, ঘটনা বলেন, আমি আসলে ঘটনা শুনবো, তার পরবর্তী সময় স্টেপ নিব। তো রেফাত ভাইকে উনি বলেন, আমার মেয়েটার বয়স তো আপনি দেখতেই পাচ্ছেন, মেয়েটার বিয়ের কথাবার্তা চলছিল, মেয়েটার পড়াশোনা করে নাই, তো আমরা চিন্তা করি মেয়েটার বিয়ে দিয়ে দিব। মেয়েটাকে কয়েকটা ছেলে দেখাচ্ছিলাম, তো এই ঘটনাটা প্রায় 1 বছর যাবত তার মেয়ের সাথে ঘটছিল। তো তিনি বলেন যে মেয়েটাকে প্রায় সময় ছেলে দেখাতাম, প্রথম না করতো। তো আমরা প্রথম না করার কারণে ভাবছিলাম যে মেয়েরকে কোনো পছন্দ আছে কিনা, কিন্তু মেয়েটা কখনো মন খুলে কিছু বলেনি যে তার পছন্দ আছে। আমরা দেখাচ্ছিলাম, ভাবছিলাম হয়তো পছন্দ হচ্ছে না কিছু একটা। শেষ যে ছেলেটাকে আমরা দেখালাম সেটা মনে হয় 7টা না 8 নম্বর ছেলে, মানে এর মধ্যে আগে অনেকগুলো ছেলে দেখেছে, কিন্তু মেয়েটা কিছুতেই সামনে যেয়ে নাকি বসছিল না, আর সামনে যে একজনের সামনে বসেছে ওর সামনেই বমি করে দিয়েছে, যার ফলে পরবর্তী সময় সেখানে কোনো ধরনের কথাবার্তা হয়নি। কয়েকদিন আগে, মাস 2-1 আগে, মেয়েটা যেদিন তার ওই ছেলে দেখতে আসে, লোকজন আসে তাদের বাসায়, যেদিন আসবে সেদিন দুপুরবেলা দাওয়াত ছিল। তো দুপুরবেলা আসার পর মেয়েটা যে রুমে ছিল, রুমের থেকে কয়েকজন মহিলা ছিল সেই রুমে, তাদেরকে বের করে দিয়ে সে স্যাভলনের টিউব দিয়ে তার হাত পা কেটে ফেলে। সেই হাত পা থেকে কাটা রক্তগুলো সে নিজের থেকে নিজেই চুষতে থাকে এবং ওই রক্ত বন্ধ হচ্ছিল না। সে তখনকার স্যাভলনের টিউবগুলো ছিল স্টিলের, মানে মেটালের তৈরি, তো সেটা কাটার পরে ধারালো জিনিস ছিল, সে
তার গলার মধ্যে পোজ দিলে সেই মুহূর্তে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হয়। সেদিন ছেলেদের ফ্যামিলির লোকজন খুব ভয় পেয়ে যায়, কারণ মেয়েটা ওই মুহূর্তের আচরণ খুব খারাপ অবস্থার দিকে চলে যায়। হাসপাতালে নেওয়ার পর সকালবেলা মেয়েটা ঠিক হয়। মেয়েটা ঠিক হওয়ার পর মেয়েটাকে জিজ্ঞেস করা হয় যে বাবা তুমি কি হয়েছে, এরকম সমস্যা কেন? তো তখন মেয়েটা বলে যে আমি বহুদিন যাবৎ স্বপ্ন দেখছি। স্বপ্ন দেখার সময় আমার কাছে কে জানি ফিস ফিস করে অনেক কথা বলতো। তো বুঝাই যাচ্ছে যে এটা একটা সিজোফ্রেনিয়ার কেস, কিন্তু মেয়েটা স্বপ্নে যা দেখতো তা অকল্পনীয়। মেয়েটা প্রায় সময় স্বপ্নে দেখতো যে প্রথম দিন তিনি যখন প্রথম স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখার দিন রাতের বেলা যখন তার ঘুম ভাঙে, তিনি উপলব্ধি করতে পারছিলেন নাকি তার রুমের মধ্যে একজন দাঁড়িয়ে আছে এবং তার সাথে একটা বাচ্চা কোলে। এটা তিনি ওই দিন থেকে দেখা শুরু করেন। 1 বছরের মধ্যে একদম শুরুর দিকে যখন প্রথম তিনি অসুস্থ বোধ করতেন নিজের সাথে নিজেই। তো সেই মহিলার, এই আপুটার নাম হচ্ছে মার্জিয়া। তো সেই আপুটার যখন বিয়ের কথাবার্তা চলছিল, তো তখন এরকম অবস্থা ছিল যে তিনি স্বপ্নে যেদিন দেখেন, প্রথম দিন স্বপ্নে দেখেন যে তিনি বারান্দায় বসে আছেন। বারান্দায় মাটিতে বসে হাঁটু উঁচু করে তিনি প্লেটের মধ্যে থেকে কিছু একটা জিনিস খাচ্ছেন। তো সেটা ভাত ছিল না, সেটা ছিল ম্যাগট। ম্যাগট বলতে লাশ পচে গেলে যে পোকাটা উঠে, সেটা সেনে তিনি প্লেটের মধ্যে খাচ্ছিল। আর সেটার খাওয়ার কারণে তার মুখ থেকে অনেক রক্ত পড়ছিল এবং এই রক্তটা তার সারা শরীর বেয়ে পড়ছে। এটা তার প্রথম দিনের স্বপ্ন ছিল। পরের দিন যখন তার মাকে তিনি বিষয়টা জানান যে আমি পোকা খেতে দেখেছি, তার মা তেমন একটা গুরুত্ব দেয়নি। এর পরবর্তী সময় সে প্রায় সময় এরকম বাসার মধ্যে কাউকে না কাউকে ফিল করত, আর জানালার মধ্যে তার সাথে একটা ছোট বাচ্চা দেখা করতে আসতো। সে প্রায় সময় বলতো যে গতকালকে রাত্রে বাচ্চাটা আসছিল, ওর সাথে আমি অনেকক্ষণ খেলেছি। একদিন তার বাবা এই জিনিসটা বিশ্বাস করতে না পেরে রুমের মধ্যে রাত্রে 2টার দিকে যায় যে তার মেয়ে কি করছে দেখার জন্য। তো রুমের দরজা বাইরে থেকে লক থাকবার কারণে তাদের এই বারান্দা থেকে পাশের বারান্দাটা ইজিলি দেখা যাচ্ছিল। তো তিনি বারান্দা থেকে বারান্দা যেয়ে দেখেন তার মেয়ে আসলেই বারান্দার মধ্যে কার সাথে জানি হাততালি দিয়ে খেলছে, কিন্তু সাথে ওই কেউ ছিল না। ওই মুহূর্তে পুরো বারান্দা খালি ছিল। তো এর পরদিন থেকে প্রায় সময় মেয়েটা বলতো, তার মেয়ে বলতো যে আমি রাত্রেবেলা আমার একসাথে একটা বাচ্চা এসে খেলে। আমি প্রতিদিন রাত্রেবেলা বাচ্চাটাকে দেখি, আমি জানি না এটা কার বাচ্চা, কিভাবে আসছে সেই বাচ্চা, এই বাচ্চাটা এসে খেলে এবং আমাকে স্বপ্নে প্রায় সময় বাচ্চাটা আদর করে, বাচ্চাটা আমার সাথে ঘুমায়। সকালবেলা উঠলে আমি আর বাচ্চাটাকে দেখি না। তো এটা তার বাবা মাকে প্রথম বলে, সে তেমন একটা তারা গুরুত্ব দেয় না। এই বিয়ের কথাবার্তা চলার 5-6 মাস আগের থেকে তিনি একটা জিনিস শুরু করেন। এটা হচ্ছে সন্ধ্যার পর থেকেই তার অবস্থা খারাপ হতে থাকে। আগে যা একটু হচ্ছিল, পরবর্তী সময় আস্তে আস্তে সেটা আরো ঘনীভূত হয়, আরো করা, আরো গাঢ় হয়ে যায়। সেই আপুটা করতো হচ্ছে লিপস্টিক পুরা দেয়ালের মধ্যে একটা ছবি আঁকতো, অবয়বের ছবি আঁকতো, দেয়ালের মধ্যে একটা ছোট বাচ্চার ছবি আঁকতো, একটা মহিলা একটা বাচ্চা কোলে নিয়ে আছে সেটার ছবি আঁকতো, আয়নার মধ্যে তাকিয়ে একা একা হাসতো, আয়নার মধ্যে লিপস্টিক দিয়ে আয়নায় ছবি আঁকতো, দেয়ালের মধ্যে আঁকতো, আর সকালবেলা বসে বসে কাঁদ। এবং তার মাকে বলতো সবাইকে যে কি কি দেখেছেন জানাতো, সে জানাতো, কিন্তু সবাই প্রথম বিশ্বাস করে নেই এবং সেটা তারা মনে করেছে নাটক করতেছে, মনে হয় যে বিয়ে দেওয়ার কথাবার্তা বলতেছে, এই জন্য আমাদেরকে ভয় দেখাচ্ছে বা সামথিং। যখন সে আস্তে আস্তে নিজের ক্ষতি নিজেই করা শুরু করলো, তখনই সবার মাথায় টনক নড়ে। এই বিয়েটার আগেই যখন আরো একটা পাত্র দেখাচ্ছিল, তার আগের দিন রাতের বেলা তিনি ওড়না পেঁচিয়ে দেয় বাসার সিলিং এ ফ্যানের সাথে। সেই সিলিং ফ্যান নিয়ে তিনি পড়ে যান এবং ঘাড়ে বেশ আঘাত পান, এবং বেশ আঘাত পাওয়ার পর প্রায় 1 মাসের মতো হাসপাতালে, বাংলা ভাষায় রেস্ট নিয়েছিলেন তিনি। এবং এই মেয়েটা প্রায় সময়, এই মার্জিয়া আপু প্রায় সময় স্বপ্নের মধ্যে এই জিনিসগুলো দেখতেন, এবং যেটার কারণে পরবর্তী দিনগুলোতে তার ডিপ্রেশনে ম্যাক্সিমাম টাইমে ভুগতেন এবং বলতেন যে আমার কানের মধ্যে জানি কি জানি কথা বলছে, আমি এটা করব না, এবং নিজে যে জিনিসটা বলতেন সেই জিনিসটা করার লাগতো তার। সেদিন প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। তার বাবা রাতের বেলা ঘুম ভাঙে বৃষ্টির শব্দে। ঘুম ভাঙার পর বাথরুম থেকে ব্যাক করার পরে তার বাবা দেখলো যে তার মেয়ের দরজাটা খোলা। তো ড্রয়িং রুম পেরিয়ে সেই মেয়ের দরজাটাকে তিনি পেয়ে যান। তো দরজার সামনে আসতেই দেখেন যে তার মেয়ে তার রুমের মধ্যে নাই।
বারান্দার মধ্যে মেয়েটা একটা দা দিয়ে মাটির উপরে কোপাচ্ছে, জোরে মাটির উপরে কোপাচ্ছে। এটা দেখার পর সে জোরে চিৎকার দেয়। চিৎকার দেওয়ার পর তার মেয়ের দিকে তাকায়। তিনি দেখেন তার মেয়েটা মুখের মধ্যে কোনো ধরনের চোখ, নাক, কান কিছুই নাই, সিম্পল একটা মুখ। তিনি এটা দেখার পর সাথে সাথে সেখানে পড়ে যান। পরদিন সবাই তাকে উদ্ধার করে এবং তাকে বলতে থাকে যে ঘটনাটা কি। তখন বলে যে আমার মেয়ের মধ্যে আমি এই জিনিসগুলো দেখছি, এটার কি ঘটনা আমি জানি না। তো পরবর্তী সময় তিনি এই জিনিসটা তার একজন হুজুরকে যে জানায়, তাদের এলাকার একজন হুজুরকে জানান। সেই হুজুর তাকে বলেন যে আপনার যে কন্ডিশন, আপনার মেয়ের যে কন্ডিশন, তাতে আপনাদের বাসায় আমলের খুব অভাব। তারা বাসার সবাই নামাজ কালাম পড়েন, এই পানিটা দিচ্ছি, বাড়িটা সন্ধ্যার সময় মাগরিবের আজান দেওয়ার পরপরই এই পানিটা ছিটাবেন এবং সাথে সাথে হাততালি দিবেন 3টা বাড়ির চার কোনায় যে। তো উনি যেগুলো সেগুলো রেগুলারলি করছিলেন, প্রতিদিন করছিলেন। কিন্তু 2-3 দিন পরপরই দেখা যেত তার মেয়ে এরকম করে রাতের বেলা জোরে জোরে চিৎকার দিয়ে উঠতো। তারা রুমে যেত, দেখতো যে তার হাত কেটে ফেলেছে, নইলে তিনি অজ্ঞান অবস্থায় পড়ে আছে। পরের দিন সকালবেলা জানা যেত যে তিনি রাতের বেলা কি দেখেছে, এবং প্রায় সময় তিনি এই কথাগুলোই বলছিলেন যে রাতের বেলা তিনি এসব দেখতেন। তো রেফাত ভাই বলেন যে ঠিক আছে, যেহেতু সে নিজের কথা নিজেই সে নিজের ক্ষতি নিজে করছিল, তো উনি বলছিলেন যে দেখেন শুধুমাত্র ক্ষতি না, উনি এই পর্যন্ত যে কয়টা ছেলে ছিল, লাস্ট ছেলেটা পরে আর বিয়ের কথাবার্তায় নক করে নাই, তারা খুব বেশ ভয় পেয়ে যায়। তাদের আবার লঞ্চের ব্যবসা, সেটার অবস্থা খুব খারাপ, এবং এই মেয়েটার জন্য আস্তে আস্তে তার খরচ বেড়ে যায়। এই কয়েক মাসের ভিতরে তিনি ভারতে যে ডাক্তার দেখিয়ে আনলেও আশানুরূপ কোনো সফলতা আসছিল না। তবে মেয়ে রাত হলেই হাসতো। প্রায় সময় তারা দেখতেন যে কার দিকে যেন আঙ্গুল দিয়ে ইশারা করতো, হাসতো, ইশারা করে চলে যেতে বলতো। যদি জিজ্ঞেস করা হতো তুই কার দিকে তাকিয়ে আছিস, তখন সে চারিদিকে ইশারা করতো ছোট বাচ্চাদের মতো। কয়েকবার কোলে উনি এরকম দেখেছেন যে কাকে জানি কোলে নিচ্ছেন, কিন্তু কেউ উঠছে না, কেউ ওই জায়গায় কোনো কিছুই নাই। আর তাদের বাড়িতে লাস্ট কয়েকদিন যাবত এরকম যে সারা রাত তারা সবাই সজাগ থাকতেন এবং দেখতেন যে ওই মেয়েটা কি করে। প্রায় সময় তার মা তার সাথে ঘুমাতেন এবং তার মা নাকি কয়েকবার উঠে দেখেছেন যে তিনি বাসার জানালায় অপেক্ষা করছিলেন, এবং অপেক্ষা করছিলেন কার দিকে জানি, জানালার ভেতর থেকে গ্রিলের মাঝখান দিয়ে হাত ঢুকে এরকম আঙ্গুল দিয়ে ডাকতেন, ইশারা করে আসো 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 আসো। এই টেনশনে তার স্ত্রী স্ট্রোক করে, এবং এরকম কন্ডিশন তাদেরকে আসলে অনেক পোহাচ্ছিল। 2-3 বার তিনি হাতের রক কেটেছে, কয়েকবার ফাঁসি দেওয়ার চেষ্টা করেছে। তো ঘটনাটা কি সেটা জানা দরকার। সেটা জানবার জন্য মেয়েটাকে সরাসরি রেফাত ভাই ডাকে, যে এখন যেহেতু অবস্থা খারাপ আর আজব আজব স্বপ্ন দেখছে, প্লাস এই মেয়েটার বাবার ব্যবসায় চরম ক্ষতি, তো ওনাদের আবার ডক ইয়ার্ডের ব্যবসাও ছিল, সেটার অবস্থাও গুরুতর। তো এই রেফাত ভাইয়ের আগে কয়েকজন কবিরাজকে দেখানো হয়েছিল, এবং এই কবিরাজগুলো কয়েকবার কিছু পানি পড়া দিয়েছিল এবং বলেছিল ধারালো জিনিসপত্র যেন বাসায় না রাখে এবং সেটা যেন সরিয়ে ফেলে, পারলে মেয়েটাকে একটা ঘরে বন্দি করা যায় কিনা, একটা ঘরের মধ্যে রাখা যায় কিনা। তো যাই হোক, রেফাত ভাই ঘটনা শুনে বলে এবং বলে যে ঠিক আছে, আমি কাল আসবো, কাল এসে আমি আপনার মেয়ের সাথে কথা বলবো। আমি আপনার মেয়ের সাথে কথা বলা অবস্থায় বুঝার চেষ্টা করবো যে ঘটনাটা কি, পরে আমি ওস্তাদদের বিষয়টা জানাবো। তো তিনি পরের দিন ওস্তাদদেরকে রাতের বেলা স্মরণ করেন এবং তার কাছে 4 জন ওস্তাদ আসে এবং বলেন যে ঘটনাটা আসলে কিভাবে ডিসক্রাইব করবো জানি না, তবে এই ঘটনাটা নিলে তোমার সাকসেস রেট আসলে কমে যাবে। এই ঘটনাতে সম্পূর্ণ ওই মেয়েটা কেন্দ্রিক। দেখো ওই মেয়েটার সাথে কথা বলতে পারো কিনা এবং ওই মেয়েটার কাছ থেকে ইনফরমেশন কালেক্ট করতে পারো কিনা, কিভাবে সেভ করা যায়। তবে যেটা মনে হচ্ছে যে এই মেয়েটার সাথে যদি তুমি পরবর্তী কোনো ধরনের ডিলিংসে যাও, আমার কাছে ওস্তাদরা বলছে যে তুমি এটা হয়তো মেনটেন করতে পারবে না, কারণ এই মেয়েটার কেসটা কিন্তু নর্মাল কেস না। ওই বাড়িতে অনেকগুলো জিনের আস্তানা আছে এবং বেশ কয়েকটা জিনের মুভমেন্ট তুমি অলরেডি দেখেছো। তো অলরেডি তোমাকে ভয় দেখিয়ে ফেলেছে কয়েকটা জিন সেখানে উপস্থিত। তো রেফাত ভাই বলে হ্যাঁ, আমি যখন ওই বাড়িতে ঢুকি আমার হাত পা বেশ ঠান্ডা হয়ে গিয়েছিল এবং বাড়ির নিচে দোলনার মধ্যে একটা বাচ্চাকে দেখি। আমি ওঠার পরে বারান্দার মধ্যে বাচ্চাটা দৌড়াদৌড়ি করছিল, ছোট একটা 2 বছরের বাচ্চা, এবং 2 বছরের বেশি হবে না। বাথরুমের সামনে বাচ্চাটা বসা ছিল এবং সারাক্ষণই দেখা গেছে বাচ্চাটা পুতুল নিয়ে খেলছে, হামাগুড়ি দিচ্ছে, বাড়ির মধ্যে হাঁটছে, আস্তে আস্তে দেয়াল ধরে ধরে হাঁটছে। আমি এই বাচ্চাটাকে কয়েকবার দেখেছি, শুধু বাচ্চাটাকে দেখেছি, আমি আর কাউকে কিছু দেখি নাই। তখন ওস্তাদরা বলে যে ঠিক আছে, যেহেতু দেখেছো তুমি
ওই বাড়িতে যাওয়ার আগে শরীরটা বন্ধ করে যাও, আর এই পানিটা নাও, এই পানিটার মধ্যে কিছু জাফরান মিশিয়ে নাও, প্লাস আর এখানে 7 পুকুরের জল আছে, সেটাও নিয়ে যাও, দেখো কোনো কাজ করতে পারো কিনা। তবে এইখানে বিষয়টা কিন্তু খুব জটিল, বের করার চেষ্টা করো। তো রেফাত ভাই পরের দিন সে বাড়িতে যায়। সে বাড়িতে যাওয়ার পরে ওই মার্জিয়ার বাবাকে বলে যে আমি মার্জিয়ার সাথে দেখা করবো, আপনারা কি ওই সময় ওই জায়গায় উপস্থিত থাকবেন না? তবে মার্জিয়ার বাবা খেলেও সমস্যা নাই। ওই বাড়িতে আরো আত্মীয় স্বজন ছিল, তাদের বাড়িটা 51 পরিবার, তাদের আরো নিচতলায় আরো অন্য অনুষ্ঠান ছিল। তো যাই হোক, অনেকেই সেই সময় রেফাত ভাই যাওয়ার পর উপস্থিত ছিল, কিন্তু রেফাত ভাই সেই ঘরে ঢোকেন যে ঘরে মেয়েটা আছে। রেফাত ভাই ভিতরে ঢুকে দেখেন যে পুরা দেয়ালের মধ্যে লিপস্টিক দিয়ে একটা অবয়ব আঁকা, চারিপাশে এমন সব ভাষা লেখা যেটা রেফাত ভাই পড়তে পারছিলেন না। আরবিতে কিছু জিনিস লেখা এবং একটা সাইনের মতো কিছু একটা আছে। পুরা খাটের চারিপাশে সে লিপস্টিক দিয়ে রাউন্ড আকারের দাগ কেটেছে, এবং কেন কেটেছে এটা বলা মুশকিল, মানে বলা যাচ্ছিল না। এবং রেফাত ভাই এই সব জিনিসগুলা দেখে, এবং একদম 4 কোণায়, ওই রুমটার 4 কোণায় 4টা বাটি রাখা, সেই পুরা বাটির মধ্যে আরাবিক ওয়ার্ডস পুরা বাটিটার মধ্যে, এবং এই বাটির মধ্যে পানি রাখা, পানির মধ্যে ছোট্ট একটা মানে রক্ত জমাট বাঁধা, 4 কোণায় 4টা জিনিস, লাল টাইপের রক্ত জমাট বেঁধে আছে, এরকম কিছু একটা। তো রেফাত ভাই ওনাকে বলেন যে এখন তো দিনের বেলা, আপনার কাছ থেকে আমি কিছু ঘটনা জানতে চাই। আপনি এই গত 1 বছর ধরে এতগুলো সাফার যে করেছেন, এতবার হাত কেটেছেন, এই যে হাতের মধ্যে ব্যান্ডেজ করা, এখন পর্যন্ত আপনি ডিপ মানে আপনার বাবার মতে আপনি অনেক কিছু বলেছেন, আমাকে বলেন তো কি হয়েছে, কাহিনীটা কি? তো এই মেয়েটা তখন বলে যে আসলে আমি জানি না, এই আমার ইউনিভার্সিটি শেষ হওয়ার পর থেকে রেফাত ভাই বলে যে আসলে আপনার ইউনিভার্সিটি শেষ হওয়ার পর থেকে হিসাব না, আপনি আমাকে ইউনিভার্সিটি চলাকালীন অবস্থা থেকে ঘটনা বলেন, আপনার ঘটনা এই কয়েকদিনের ঘটনা না। তখন এই মেয়েটা বলে যে আসলে কি বলবো আমি জানি না, তবে আমার ইউনিভার্সিটির কাজ শেষ করার পর থেকেই ঘটনা শুরু। এবং ঘটনা বলতে বলতে তিনি কান্না করে দেন এবং বলেন যে প্রতিদিন রাতের বেলা আমার কাছে একজন মহিলা আসে, একটা বাচ্চা নিয়ে আসে, এবং সেই বাচ্চাটা আমার কোলে দিয়ে মহিলাটা চলে যায় এবং বলে যে আমি আমার কাজ শেষ করে এসে আমার বাচ্চাকে নিয়ে যাব। তো উনি প্রতিদিন এটা নাকি রুমের মধ্যে দেখতে পাচ্ছিলেন, এবং স্বপ্নে দেখতেন তিনি প্রতিদিন রাতের বেলা তার বাবা নাকি তার লাশের উপরে দা দিয়ে কোপাচ্ছে ইচ্ছা মতো, তার অনেকগুলো টুকরা করছে, এবং সেই টুকরাগুলো নাকি ভাগ করছে বারান্দার মধ্যে। তো তিনি প্রতিদিন রাতের বেলা এই স্বপ্নগুলা দেখতেন, এবং বারান্দার মধ্যে নাকি প্রায় সময় সেই বাচ্চাটার সাথে তিনি খেলতেন, এবং তিনি বাচ্চাটাকে স্পষ্ট দেখতে পাচ্ছিলেন। যতবারই নাকি তিনি তার মাকে বলেছেন যে এই যে বাচ্চাটা আমার সামনে খেলাধুলা করছে, এই বাচ্চাটাকে আমি অনেক মিস করি, এই বাচ্চাটাকে আমি অনেক ভালোবাসি, ততই নাকি তার বাবা মা তা সেটার থেকে ফেরত যাচ্ছে, তার বাবা মা কোনো ধরনের সাপোর্ট করছিল না। আসলে কিছু কিছু ঘটনা অনেক সময় অনেকটা ক্লিয়ার করে দেয় যে আসলে আপনি ঘটনাতে কি বুঝতে যাচ্ছেন বা কিছু একটা। মেয়েটা প্রতিদিনই চেষ্টা করতো নিজেকে নর্মাল রাখার, কিন্তু তিনি নর্মাল রাখতে পারতেন না, এবং তার নাকি সন্ধ্যার পর থেকে মনেও থাকতো না তিনি আসলে আদৌ কি করছিলেন সারা রাত। পরের দিন সকালবেলা তার কাছে মনে হচ্ছে যে তার হুঁশ আসছে। এটা তিনি বলেন যে আসলে আমি জানি না আমি কি করেছি, আমার বাবা মা ভালো বলতে পারে। তবে আমি দেখি যে বারান্দার মধ্যে একটা বাচ্চা আমার সাথে দেখা করতে আসে, এবং এই বাচ্চাটার সাথে আমি প্রায় সময় খেলাধুলা করি, বাচ্চাটা আমার খাটে শোয়, বাচ্চাটা আমার সাথে ঘুমায়, এবং এই বাচ্চাটাকে আমি অনেক ভালোবাসি। তখন রেফাত ভাই বলেন যে আমি আপনার কথার মধ্যে আরো কিছু গ্যাপ দেখতে পাচ্ছি, এখন কি সেই গ্যাপটা কি আপনি আমাকে বলবেন, তাহলে আমি জিনিসটা আমার কাজ করতে আরো সুবিধা হয়। তখন মেয়েটা বলে আপনি একটু আয়নার দিকে তাকান। তো রেফাত ভাই সাথে সাথে তার রুমের সেই আলমিরাতে থাকে অ্যাটাচড আয়নার দিকে তাকায়। আয়নাতে তাকালে রেফাত ভাই দেখেন কয়েকজন মানুষ, একটা মহিলা, একটা বাচ্চা কোলে, সবাই আয়নার মধ্যে হাসছে। রুমের মধ্যে কিন্তু রেফাত ভাই আর সেই মহিলাটাই মার্জিয়াই ছিল, এবং ঘটনার প্রেক্ষিতে একজন পুরুষ মানুষকে রেফাত ভাই পরিষ্কার দেখতে পাচ্ছিলেন, এবং ওই পুরুষ মানুষটা অস্বাভাবিকভাবে জিভ বের করেছিল। তো মেয়েটা বলে আপনি কি দেখতে পাচ্ছেন কাউকে? আমি আয়নাতে গেলে অনেক কিছু দেখতে পাই। রেফাত ভাই বললেন যে 1 মিনিট, এবং তিনি আয়নার মধ্যে একটা সূরা পড়ে ফু দেন, এবং সাথে সাথে সব ভ্যানিশ হয়ে যায়। তখন রেফাত ভাই বলে আপনি আসেন তো, দেখেন তো আয়নায় কিছু দেখতে পাচ্ছেন কিনা। বলে না, আমি তো কিছু দেখতে পাচ্ছি না, তবে এই আয়না তোমাকে সারাক্ষণ দেখায়, আমি আয়নার মধ্যে সারাক্ষণ মানুষ দেখি। আমাকে এই দেখেন, আয়নার মধ্যে আপনি একজন লোক দেখেছিলেন না, জিভ বের করে রেখেছে, সে প্রতিদিন আমার বারান্দায় আসে আমার সাথে দেখা করতে।
তাহলে আপনি আমাকে বলেন যে এটার সলিউশন কি? আমি বাঁচতে চাই, আমি মরে যেতে চাই না। আমি অনেকবার সুইসাইড অ্যাটেম্প্ট নিয়েছি। এই সুইসাইড অ্যাটেম্প্টটা আমি রাতের বেলা নেই, যখন রাতের বেলা আমি নিজেও জানি না আমি কি করছি। রেফাত ভাই মেয়েটার মাথায় হাত রাখে। মাথায় হাত রাখতেই দেখা যায় মাথার মাঝখানে অল্প একটু ফাঁকা। কেউ একজন হয়তো মেয়েটার মাথা থেকে চুল নিয়ে গেছে। পরবর্তী সময় মেয়েটা আমাকে বলে, মানে মেয়েটা রেফাত ভাইকে বলে যে, দেখেন, আমি আপনাকে একটা সত্য বলতে যাচ্ছি, আমি জানি না আপনি কিভাবে নিবেন। ইউনিভার্সিটি লাইফের কথা যেহেতু আপনি বলেছেন যে আমার লাইফে এই জিনিসটা আরো আগের থেকে, হ্যাঁ আমি ফেস করছি, অনেক আগে ফেস করছি, গত 1 বছর যাবত জিনিসটা আমার মাথার মধ্যে ছিল। আমি জানি না আপনি কিভাবে নিবেন। হতে পারে সেটা আমার একটা ভুল ধারণা, তবে আমি একটা মহাপাপ করেছি, সেই পাপের প্রায়শ্চিত্ত হয়তো বা আমাকে এখন করতে হচ্ছে। রেফাত ভাই বলেন, কিসের পাপের প্রায়শ্চিত্ত? ওই মুহূর্তে এটা শুনতে শুনতেই রেফাত ভাই দেখেন দরজার ভেতর থেকে একটা ছোট্ট বাচ্চা আসে, ভেদ করে আসে। সেই ছোট্ট বাচ্চাটা মেয়েটার সালোয়ার কামিজ ধরে টানছিল। রেফাত ভাই খুব অবাক হয়ে যায় যে এই মেয়েটার সালোয়ার কামিজ ধরে টানছে এবং মেয়েটা বাচ্চাটাকে দেখতে পাচ্ছে এবং মেয়েটা বাচ্চাটাকে কোলে পর্যন্ত নিল। অথচ এটা আমি আপনি সাধারণ মানুষ দেখবেন যে মেয়েটা পাগলামি করছে, আমি আপনি হেসেই দিব হয়তোবা। কিন্তু ওই যে আমি যে বলি যে জাহিদ ভাই, রেফাত ভাই, এরা কিন্তু সামনাসামনি এরকম ভাবে ঘটনা দেখেন না। এরা কিন্তু সম্পূর্ণ অন্য রকম ভাবে ঘটনা দেখেন। তো রেফাত ভাইকে বলেন যে আমি একটা ছেলের সাথে আমার সম্পর্ক ছিল। এই ছেলের সাথে সম্পর্ক থাকা অবস্থায় আমি বেশ ঘনিষ্ঠ হয়ে যাই ছেলেটার সাথে এবং আমার গর্ভে একটা সন্তান আসে এবং প্রচন্ড চাপের কারণে আমি এই সন্তানটা ফেলে দিতে হয় আমার। এবং এই সন্তানটা ফেলে দেওয়ার জন্য আমার মা বাবা অনেক প্রেশার ক্রিয়েট করে এবং আমি যে ছেলেটাকে পছন্দ করতাম সেই ছেলেটাও। তো আমি সেই ছেলেটাকে অনেকবার বলেছি বিয়ে করার জন্য, সেই ছেলেটা আমাকে কোনো বিয়েতে রাজি হচ্ছিল না, বিয়ে করতে চাচ্ছিল না এবং আমাকে আমার সব ধরনের চিঠির উত্তর তিনি দিত না। আমি যদি চিঠি পাঠাতাম, মেয়েটা বলছে যে আমি চিঠি পাঠাতাম, কোনো উত্তর পেতাম না এবং যে চিঠি যার কাছে মানে যেভাবে পাঠাতাম সেটাই আমার ডেটার বক্সে চলে আসতো। ছেলেটার কাছে কোনো চিঠি পৌঁছাতো না এবং ছেলেটা তাকে ইগনোর করা শুরু করলো। আস্তে আস্তে একটা পর্যায়ে ছেলেটার সাথে তার সম্পর্ক নষ্ট হয়ে যায়। ওই মুহূর্তে এই কথা শোনার পর রেফাত ভাই বলেন যে ঠিক আছে, এই জিনিসটা আমি মাথায় রাখলাম, তবে আপনার কাছে আপনি যে গুনাহ করেছেন সেটার জন্য আপনাকে হয়তো এই ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে এবং এই জিনিসটার কারণে হয়তোবা আপনি এই বাচ্চাটাকে সাথে সারাক্ষণ দেখছেন। তবে আমি দেখব এখানে কি হয়েছে। আমার কাছে ঘটনাটা রেফাত ভাই বলছে, আমার কাছে ঘটনাটা অন্যরকম লাগছে, তারপর আমি ওস্তাদদের জানাবো। তিনি ওই মহিলা বলেন যে আপনি জানবেন কিনা জানি না, আমি প্রতিদিন রাতে স্বপ্নে দেখি আমার বাবা আমার লাশের উপর কোপাচ্ছে, আমার লাশ টুকরা টুকরা করে ফেলছে। আমি এইসব জিনিস থেকে বাঁচতে চাই, আমি মুক্তি চাই। রেফাত ভাই ওদিন রাতের বেলা সবাই ওস্তাদেরকে বিষয়টা জানান এবং বলেন যে এই মেয়েটার ঘটনাটা এরকম, এখন আপনারা কি করবেন, আপনারা ভালো বোঝেন, আপনারা ভালো জানেন। তো রেফাত ভাইয়ের ওস্তাদরা বলেন যে ঠিক আছে, আমি জিনিসটা জেনে জানাবো। রেফাত ভাই চলে যান সেই বাড়িতে এবং সেই বাড়িতে যাওয়ার পর রেফাত ভাই সেখানে পাঠানো একজন জিনের সাথে কথাবার্তা, রেফাত ভাইয়ের জিনরা কথাবার্তা বলেন। পরের দিন সকালবেলা রেফাত ভাইয়ের কাছে ওস্তাদরা এসে বলেন যে এইটা সেই জিন, যেই জিন রেফাত ভাইয়ের ওই মেয়েটার মার্জিয়ার যে পুরাতন প্রেমিক, নতুন বিয়ে হওয়ার কারণে এই পুরাতন প্রেমিক বিয়ের দেখার কারণে পুরাতন প্রেমিক চেয়েছে যে আমি যেহেতু ওকে বিয়ে করতে পারি না, কাউকে বিয়ে করতে দিব না, এরকম কিছু একটার কারণে সে একটা জায়গায় একটা তান্ত্রিকের মাধ্যমে একটা জিন পাঠায়, যে জিন প্রতিনিয়ত তাকে সেই ছোট বাচ্চা দিয়ে ভয় দেখাচ্ছিল এবং এই ছেলেটা বারবার বলছিল যে ওদের যে এই ঝামেলার কথা ওর বাবাকে বলে দিবে, সবাইকে বলে দিবে, মানুষজনকে বলে দিবে। এই জিনিসগুলোর কারণে মেয়েটা একটা পর্যায়ে খুব মানসিকভাবে ডিপ্রেসড হয়ে যায় এবং এই ডিপ্রেশনের একমাত্র কারণ ছিল স্বপ্নে এইসব জিনিসগুলো দেখানো এবং এইসব জিনিসগুলো সেই শয়তানটাই দেখাচ্ছিল, শয়তান জিনটাই দেখাচ্ছিল। পরবর্তী সময়ে সেই শয়তান জিনের সাথে রেফাত ভাইয়ের ওস্তাদরা কথা বলেন এবং কথা বলার পরে সেই শয়তান জিনের সাথে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে তাদেরকে দূরে সরায় ফেলা হয়। আমি আবির মাহমুদ, লিখছি গাজীপুর থেকে। আশা করি মহান আল্লাহর রহমতে আপনি ভালো আছেন। আজকে যে ঘটনাটা লিখে পাঠাচ্ছি সেটা আমার বড় খালার কাছ থেকে শোনা। আমার খালুর বাড়ি যশোর জেলার কেশবপুর থানার কাশিমপুর গ্রামে। ঘটনাটা সেখানকারই এবং এই ঘটনাটি সেখানকার সকল প্রবীণরাই জানেন। ঘটনার সূত্রপাত ঘটে 7 বছর বয়সী একটা বাচ্চা মেয়েকে নিয়ে।
শফিন ভাই, যখনকার কথা বলছি তখন ওই এলাকার জনসংখ্যার ছিল খুবই কম এবং তাদের মধ্যে বেশিরভাগ মানুষই হিন্দু ধর্মের ছিলেন। বিশেষত আজও ওই এলাকায় কালী পূজার একটা বিরাট ধুম পড়ে। অনেক মুসলমানরাও কালী বা গ্রাম্য ভাষায় শয়তানি শক্তিকে বিশ্বাস করে। অমাবস্যার রাতে পুজোর সময় অলৌকিক বিষয়াদি ঘটত প্রায়। যে বাচ্চা মেয়েটার কথা বললাম সে ছিল খুবই সুন্দর এবং ফুটফুটে। একদিন সবাই হঠাৎ করেই খেয়াল করলেন যে সে হারিয়ে গেল। গ্রামের সবাই বলাবলি করতে লাগলো যে ওকে কালিতে নিয়ে গেছে। তার পরিবার অনেক খোঁজাখুঁজি করেও কোথাও তাকে পেল না। এভাবে প্রায় 3 মাস যাবার পরে তারা সিদ্ধান্ত নিলেন যে প্রয়োজনে মেয়েকে ফিরে পাবার জন্য কালীকে পূজা দিবেন। সেই অনুযায়ী অমাবস্যার রাতে তার মা বাবা বাড়ির পাশের সেই কালীতলায় গেল। সেখানে একটা বিরাট বড় শিমুল গাছ ছিল, আজও আছে। পাশে একটা ছোট পুকুর। ওনারা সেই গাছে সিঁদুর মাখিয়ে কালীর উপাসনা করতে শুরু করেন, কিন্তু সারা রাত কোনো সাড়া পাননি। শেষ রাতের দিকে হঠাৎ স্ত্রী লোকটার শরীর অদ্ভুতভাবে শক্ত হয়ে যায়, একদম ফিট লাগার মতো। অর্থাৎ মানুষ যখন অবচেতন হয়ে পড়ে তখন শরীরটা যেমন শক্ত হয়ে যায়, ফিট পড়া যেটাকে আমরা বলে থাকি সচরাচর, ঠিক তেমনটা হয়ে গেল। তারপর হঠাৎই সে তার কণ্ঠ পরিবর্তন করে বলল, আমি তোদের মেয়েকে দেব না, ওকে আমার কাছে রেখে দেব। মেয়েটার বাবা তখন অনেক কাকুতি মিনতি করতে লাগলেন। তখন সেই কালী বলে, ওকে ফিরিয়ে দিতে পারি, তবে কয়েকটা শর্ত আছে। তিনি বললেন তিনি সব শর্ত মানতে রাজি আছেন। তখন সে বলে, আগামী 3 মাস আমার পুজো করবি। মেয়েকে ফেরত পাবার পর থেকে বাড়িতে কখনো গরুর মাংস আনবি না বা খাবি না, আর তোর মেয়েকে কখনো বিয়ে দিতে পারবি না। মেয়ের বাবা তখন শর্ত মানতে রাজি হয়। এরপর 3 মাস প্রত্যেক অমাবস্যার রাতে তারা ওই কালীতলায় পুজো দিতেন। 3 মাস পর সে রাতেও তারা পূজা দিতে গিয়েছিলেন। গভীর রাতে হঠাৎ পেছন থেকে তারা তাদের মেয়ের কণ্ঠস্বর শুনতে পান। পেছনে তাকিয়ে দেখেন তাদের মেয়ে দাঁড়িয়ে আছে। কালী পূজার সময় মা কালীর মূর্তিতে যেমন গয়নাগাটি দিয়ে সাজানো গোছানো থাকে, তাদের মেয়ের পুরো শরীরেও তেমনি সোনার অলংকার দিয়ে সাজানো। বাবা মা তাদের মেয়েকে তখনই বাড়ি ফিরিয়ে আনেন। বাড়ি ফেরার আগে একটা অদৃশ্য কণ্ঠস্বর তাদেরকে উদ্দেশ্য করে বলে, এখন থেকে তোর মেয়ে বড় না হওয়া অব্দি তোরা আমার পূজা দিবি, আর বড় হবার পরও এসে যেন আমাকে পূজা দেয়। ওনারা তখন রাজি হয়ে বাড়ি ফিরে আসে। এরপর থেকে তাদের অবস্থার পরিবর্তন হয়ে যায়। মেয়ের সাথে করে আনা সোনার অলংকার বিক্রি করে তারা রীতিমতো গ্রামের মোড়ল বনে যায়। সেই মেয়ে বড় হয়ে যাবার পরে এক রাতে সে ঘুম ভেঙে দেখে সে তার ঘরে নেই, গাছপালার ভেতরে শুয়ে আছে। ও তখন বেশ ভয় পায়। তখন হঠাৎ করে শুনতে পায় কোনো একজন মহিলা যেন গীত গাইছেন, খুব মায়াবী সেই কণ্ঠস্বর। সে তখন সেদিকে এগিয়ে যায় এবং কিছু দূর সামনে গিয়ে দেখে যে সেই শিমুল গাছটার গোড়ায় একজন মহিলা বসে আছে। সে তার আরো নিকটে যায় এবং জিজ্ঞেস করে, আপনি কে? তখন সেই মহিলা মুখ তুলে তার দিকে তাকালে সে দেখে সাক্ষাৎ মা কালী তার সামনে বসে আছে। তারপর থেকে সে ওই কালীতলায় গিয়ে পুজো দিতে শুরু করে। এরপর প্রত্যেক অমাবস্যাতেই পুজো শেষ করে সাথে কোনো না কোনো সোনার জিনিস সে নিয়ে আসতে থাকে। একবার তার সমবয়সী এক মেয়েকে সাথে নিয়ে সে পুজো দেবার জন্য যায়। পরদিন সেই মেয়ে পুরো গ্রামে ছড়িয়ে দেয় কিভাবে কি ঘটে। সে জানায়, অমাবস্যার রাতে ওই শিমুল গাছের নিচে পুরোপুরি বিবস্ত্র হয়ে সে সিঁদুর গায়ে মেখে পাগলের মতো নাচানাচি করে কালীর পুজো করে। আর তারপর কালীতলার সেই পুকুরে ভেসে ওঠে সোনার একটা নৌকা। তাতে থাকে আরো অনেক সোনার অলংকার। গ্রামবাসীরা তখন ভয়ে সেই কালীতলায় যাওয়া বন্ধ করে দিল। আর ওই মেয়ের কথা গ্রামের সবাই এমনিতেই জানত। বেশ কয়েক বছর পরে মেয়েটা যখন আরেকটু বড় হয়, তখন পরিবার থেকে একটা ভালো ছেলে দেখে তার সাথে বিয়ে দিয়ে দেয়। বিয়ের পর ওই মেয়ের ঘরের মাটি ফুঁড়ে 7 ঘরা মোহর উঠে আসে। তারা 2 হাত ভরে খরচ করেও একটা ঘরাও
শেষ করতে পারে না। একটা সময় সেই মেয়ের একটা ফুটফুটে বাচ্চা হয়। এরপরে ওদের সংসারের সুখ আর শান্তিতে ভরে ওঠে। বাচ্চা হবার পর থেকে সে আর তেমন একটা পুজো দেয় না। এরপর কয়েকদিন পরে সে একটা স্বপ্নে দেখে যে সেই মা কালী তার কাছে দুটো জিনিস চাইছে, একটা লাঠি আর একটা ঝুনো নারকেল। ওই মেয়েটা তখন বুঝতে পারে সে আসলে কি চাইছে। লাঠি অর্থাৎ তার স্বামী, আর নারকেল বলতে তার সন্তান। তখন সে সরাসরি না বলে দেয়, আর তখন সেই কালী রেগে যায়। সে বলে সে ওর পরিবারকে ধ্বংস করে দেবে, আর এর পরপরই তার ঘুম ভেঙে যায়। দুদিন পরে তার স্বামীর রক্ত বমি হয় এবং সে মারা যায়। তাকে গোসল করে কবরস্থানে দাফন করে বাড়ি ফিরে এসে তারা দেখে তার আরেক ভাই ছটফট করছে, এবং কিছুক্ষণ পরে ভেদ বমি করে সেও মারা যায়। এবং এর পরের দিন সেই ছোট বাচ্চাটা হঠাৎই বমি করতে শুরু করে, একেবারে রক্ত বমি। এটা দেখে সেই মেয়েটা তখনই গিয়ে পাশের বাড়ি থেকে গরুর মাংস খেয়ে আসে এবং ঝাঁটার মাথায় মল লাগিয়ে সেই ঘোড়ার দিকে ছুড়ে দেয়। সাথে সাথে সেই মাটির ঘোড়াগুলো গড়াতে গড়াতে কালীতলার সেই পুকুরে ডুবে যায়। লোকমুখে কথিত আছে 7টা ঘোড়ার মধ্যে একটার কানই ভেঙে গিয়েছিল, সেটা নাকি পরবর্তীতে চোখের আকার ধারণ করে এবং ওই পুকুরেই আছে। আজও অব্দি ওই পুকুরে কেউ গোসল করেনি, তবে কেউ অসুস্থ থাকলে ওখানকার পানি দিয়ে রান্না করে খাওয়ালে তার অসুখটা সেরে যায়। কালীতলা আজও তেমনই আছে। গ্রামের অনেকের বিশ্বাস ওই ঘোড়াগুলো আবারও কেউ একজন পাবে। এই জন্য মাঝে মাঝে অমাবস্যার রাতে সেই মাটির ঘোড়াগুলো গ্রামের ভেতরে গড়াগড়ি করে। অনেক মানুষ নিজ চোখে দেখেছেন এই ঘটনা। প্রিয় লিসেনার্স, এই মুহূর্তে যে স্টোরিটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই স্টোরিটি আমাকে পাঠিয়েছেন শহীদুজ্জামান, যার বাড়ি পিরোজপুর জেলার কাউখালী থানার রঘুনাথপুর গ্রামে। এবং যে ঘটনাটি আমি বলবো, এই ঘটনাটিও এই রঘুনাথপুর গ্রামেরই ঘটনা। ঘটনাটি বেশ অদ্ভুত, এই জন্য এই ঘটনাটির নাম তিনি দিয়েছেন অলৌকিক নিদর্শন। এবং সত্যি একটি অদ্ভুত ঘটনা। আপনারা ঘটনাটি যখন শুনবেন তখন ফিল করবেন। সাধারণত ভৌতিক ঘটনাগুলো রাতের বেলা ঘটে, কিন্তু এখন যে স্টোরিটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যেটি শহীদুজ্জামান আমাকে পাঠিয়েছেন, এটি কিন্তু দিনের বেলার ঘটনা। খুব অদ্ভুত, তাই না? আসলেই অদ্ভুত। তো কথা না বাড়িয়ে ঘটনাতে চলে যাই। ঘটনাটি যিনি শহীদুজ্জামানকে বলেছেন তার নাম হচ্ছে সমীর আলী দাদা। তো সমীর আলী দাদা তখনও জন্ম নেননি, আর এই ঘটনাটি ঘটেছিল সমীর আলী দাদার চাচার সাথে। চাচার নাম ছিল চান মিয়া, ডাক নাম চানু। গ্রামের সবাই তাকে চানু বলেই ডাকতেন। ঘটনাটির সময়কাল 1920 সালের দিকে, বহু আগের ঘটনা। এই চানু এবং মনা দুইজন, তারা সবসময় একত্রে মাছ ধরত। এনারা দিনের বেলাতেই মাছ ধরতেন। একদিন সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করে এই চানু চাচা, উনি ঘর থেকে মাছ ধরার সরঞ্জামাদি নিয়ে বের হয়ে যান। ওনার বাড়িতে গিয়ে মনাকে সাথে নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে নদীর ঘাটে চলে যান। নদীর ঘাটে তখন যখন তিনি গিয়েছেন, তখন একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করেন। তিনি দেখেন ঘাটে শুধু তাদের নৌকাটাই রয়েছে, আর কোনো নৌকা নেই। উনি চিন্তা করেন কি ব্যাপার, একটা নৌকাও নেই। আরো একটা বিষয় লক্ষ্য করেন, ঘাটে একটা মানুষও নেই, এমনকি আকাশ দিয়ে একটা পাখিও উড়ে যাচ্ছে না, কুকুর বিড়াল কিচ্ছু দেখা যাচ্ছে না। মানে কোনো একটা জীবন্ত প্রাণীর অস্তিত্ব তিনি দেখতে পাচ্ছেন না। তো এটি আসলে তার কাছে বেশ অস্বাভাবিক লাগে। বাস, তারপরেও ওনারা দুইজন ওনাদের নৌকায় উঠে যান, নৌকা নদীর মধ্যে নিয়ে যান এবং মাছ ধরা শুরু করেন। ওই নদীতে ইলিশ মাছ পাওয়া যেত। আর আজকের মতো এত বড় বড় জাল দিয়ে তখন ইলিশ মাছ ধরতে হতো না, তখন বেশ ছোট ছোট জালে ইলিশ মাছ ধরা পড়তো। ওনাদের একটি জাল ছিল, এই জালটার দুই পাশে বাঁশ ছিল, মাঝখানে জাল ছিল। ওইটা নদীর মধ্যে নামিয়ে দিত এবং ওইটা উঁচু করার পরে সেখানে মাছ পাওয়া যেত।
এখন অবশ্য এই ধরনের জাল খুব একটা দেখা যায় না, বা দেখা যায় না বললেই চলে। তো এভাবে ওনারা মাছ ধরা শুরু করেন এবং বেশ মাছ পান, এবং স্বাভাবিক থেকেও বেশ মাছ পান। ওনারা মাছ ধরছেন এবং একটা অদ্ভুত বিষয়, বিশেষ করে মনা যিনি, এই মনা এই চানু চাচাকে বলছে যে, চানু দেখ, নদীতে একটাও নৌকা নেই, সবাই মাছ ধরা কি ছেড়ে দিল, বা নৌকা নিয়ে কোন দিকে মাছ ধরতে গেল? চানু চাচা বলছে, ভালোই হয়েছে, কেউ নাই, আমরা একা একা মাছ ধরি, এই জন্য মনে হয় মাছ বেশি পাচ্ছি। তো ওনারা মাছ ধরছেন। এখন মাছ ধরার পরে ওনারা দেখলেন যে বেশ নৌকা প্রায় ভরে গেছে মাছে। তখন চিন্তা করলেন যে এখন তো ব্যাপারীদের কাছে বিক্রি করতে হবে। সাধারণত কি হতো, ব্যাপারীরা নৌকা থেকে মাছ কেনার জন্য ওই নৌকা নিয়ে নদীর মধ্যে ঘুরতো এবং বিভিন্ন নৌকা থেকে মাছ সংগ্রহ করত। ওনারা সকাল থেকে বিকাল পর্যন্ত মাছ ধরলেন, অথচ একটা ব্যাপারীর নৌকাও চোখে পড়ল না। কোনো মাঝির নৌকা তো নাই, ব্যাপারীর নৌকাও নাই। ওনারা অবাক হলেন যে এত মাছ নিয়ে এখন কি করব, কার কাছে বিক্রি করব? কোনো ব্যাপারী আসলো না, তাহলে তো বাজারে যেতে হবে। তখন চানু চাচা তিনি মনাকে বললেন যে, মনা তুই নৌকাটা পাহারা দে, আমি একটু বাড়ির থেকে আসি, বাড়ির থেকে ওর ভাবির সাথে দেখা করে আসি, আর একটু কথা বলে আসি, আর বাজারে যাবো এই মাছগুলা নিয়ে। তখন মনা বলল, ঠিক আছে, আমি অপেক্ষা করছি। তখন চানু চাচা উনি বাড়িতে যান। বাড়িতে গিয়ে ওনার স্ত্রীকে ডাকাডাকি করতে থাকেন। অদ্ভুত বিষয় যে চানু চাচার স্ত্রী কোনো সাড়া শব্দ দেয় না। ওনার যে সন্তানাদি ছিল তাদেরও কোনো সাড়া শব্দ নেই। উনি ঘরের মধ্যে ঢোকেন। ঘরের মধ্যে ঢোকার পর কাউকে দেখতে পান না। চিন্তা করেন যে ওনার স্ত্রী এবং ছেলেপেলে হয়তোবা বাইরে গেছে, ওনার স্ত্রী পাড়া প্রতিবেশীদের বাড়িতে গেছে, আর বাচ্চা কাচ্চা খেলতে গেছে, এইটাই চিন্তা করেছেন তিনি। তখন উনি যে কাজটি করেন যে পাড়া প্রতিবেশীর বাড়িতে যান, বিশেষ করে প্রতিবেশীর যে ঘরটা ছিল সেখানে গিয়ে ডাকাডাকি করেন। তিনি দেখেন যে প্রতিবেশীর ঘর দরজা খোলা, কিন্তু বাড়িতে কেউ নেই। অদ্ভুত বিষয়, কোথায় গেল সবাই? এবং উনি আরো একটা বিষয় লক্ষ্য করেন, ওই বাড়িতে বেশ কিছু মুরগি ছিল এবং মুরগির বাচ্চাও ছিল। ওই বাচ্চাগুলো ওই যে মা মুরগির সাথে ঘুরে ঘুরে বেড়াতো। একটা মুরগিকেও দেখা যাচ্ছে না, একটা গরু ছাগলকেও দেখা যাচ্ছে না। আর গেরস্ত বাড়িতে অনেকেই কুকুর বিড়াল পালে, সেগুলোকেও দেখা যাচ্ছে না। উনি চিন্তা করলেন, কি ব্যাপারে এত শুনশান নীরবতা কেন, কি হয়েছে? তো আবার নদীর ঘাটে চলে যান। নদীর ঘাটে গিয়ে দেখেন যে মনা বসে আছে নৌকার উপরে। তো মনাকে বলেন যে, কিরে মনা, একটা মানুষকেও পেলাম না, ঘটনা কি? মনা বলে, আসলেই তো তাই, আমরা দুজন একটা মানুষকেও সকাল থেকে দেখলাম না, মানুষ তো দূরের কথা, পশু পাখি কেউ দেখলাম না। তখন চানু চাচা বলেন যে, তাহলে একটা কাজ করি, চল নদীর ওই পাশে যাই, নদীর ওই পাশে যে গ্রাম আছে, গ্রামে গিয়ে সবাইকে বলি যে এইখানে এই ঘটনা ঘটছে, কাউকে দেখা যাচ্ছে না। বলে, ভালো কথা, চলো যাই। নদীটা আসলে খুব বেশি মানে চওড়া ছিল না, এপাশ থেকে ওপাশ যেতে খুব বেশি সময় লাগতো না। তারা নৌকা বেয়ে খুব দ্রুত ওই পাশের গ্রামে চলে যান। ওই পাশের গ্রামে যাওয়ার পরে সেখানেও গিয়ে যে দৃশ্য দেখেন তাতে ওনারা ভয় পেয়ে যান। ওনারা দেখেন যে পাশের গ্রামে একই অবস্থা, কোনো মানুষ নেই, পশু পাখি নেই, কুকুর বিড়াল নেই, গরু ছাগল নেই, কিচ্ছু নেই। তারা ভয় পান, আবার চলে আসেন নৌকায়। তারা চিন্তা করেন যে আমাদের সাথে কি হচ্ছে, সত্যি কি এভাবে কয়েকটা গ্রাম মানুষ শূন্য বা কোনো প্রাণী শূন্য হয়ে যেতে পারে? ওই গ্রামে কিন্তু বেশ কিছু মসজিদ ছিল। ওই মসজিদের যিনি মুয়াজ্জিন থাকতেন উনি অনেক জোরে আজান দিতে পারতেন। তখন তো আসলে মাইক ছিল না, আর তখন কিন্তু ওই গ্রাম তো দূরের কথা, ওই উপজেলাতেও ইলেকট্রিসিটি ছিল না। তখন ওনারা চিন্তা করেন যে দেখি আজানের শব্দ ভেসে আসে কিনা, অন্তত আজানের শব্দ ভেসে আসলে বোঝা যাবে যে মসজিদের মুয়াজ্জিন সাহেব আছেন। ওনারা
অনেকক্ষণ ধরে অপেক্ষা করেন যে আজানের শব্দ আসে কিনা। এদিকে সন্ধ্যা ঘনিয়ে আসছে, সন্ধ্যা হয়ে যায়, কিন্তু আজানের শব্দ আর পাওয়া যায় না। এদিকে রাত নেমে এসেছে। এরপর ওনাদের আর কিচ্ছু মনে, ওনাদের ঘুম ভাঙে, জ্ঞান ফেরে। ঘুম ভাঙে বলাটা ঠিক হবে না, জ্ঞান ফেরে। জ্ঞান ফিরে দেখেন যে ওনারা নদীর পাশে পড়ে আছেন, ওনাদের হাত পা দড়ি দিয়ে বাঁধা, এবং সমস্ত মানে তাদের সারা শরীরে কাদামাটি লেগে আছে, এবং গ্রামের মানুষজন তাদেরকে ঘিরে ধরে মানে ঘিরে বসে আছে এবং অবাক দৃষ্টিতে তাদের দুইজনের দিকে তাকাচ্ছে। তখন যখন এই দৃশ্য তারাও মানে দেখেন যে মানুষজন তাদেরকে ঘিরে দাঁড়িয়ে আছে, তখন এই চানু চাচা এবং মনা দুইজন একে অন্যের দিকে তাকাতাকি করে যে কি ব্যাপার, আমাদের মানে এই অবস্থা কেন, আর সবাই আমাদেরকে দেখছে কেন। তখন গ্রামের মানুষদেরকে জিজ্ঞেস করে কি ব্যাপার, কি হয়েছে। তখন গ্রামের মানুষরা বলে, তোমরা 3 মাস নিখোঁজ ছিলা, তোমরা মাছ ধরতে যাওয়ার পরে 3 মাস তোমাদের কোনো হদিস নাই, কত খুঁজেছি আমরা, ধরে নিয়েছি তোমরা হারিয়ে গেছো বা মারা গেছো বা নৌকা ডুবে মারা গেছো, তোমার লাশও খোঁজার চেষ্টা করছি, তারপরও পাইনি। তোমরা 3 মাস কোথায় ছিলা, বা কে ধরে নিয়ে গিয়েছিল, এইভাবে হাত পা বেঁধে ফেলে রেখে গেছে। ওরা দুজনই, বিশেষ করে চানু চাচা এবং মনা, খুবই অবাক হয় যে 3 মাস আমরা তো কিছুক্ষণ আগেও মাছ ধরছিলাম, তারপর আমাদের কিছু আর মনে নেই। দুজন একসাথে আমরা সেন্সলেস হয়ে যাই। প্রিয় লিসেনার্স, তারা কিন্তু হুজুরের মাধ্যমে, কবিরাজের মাধ্যমে কি হয়েছিল আসলে, তারা কোথায় ছিল, কে নিয়ে গিয়েছিল, তারা এটা জানার চেষ্টা করেছে, কিন্তু আজ পর্যন্ত এটার কোনো রহস্যের কুল কিনারা হয়নি। কি ঘটেছিল আসলে, কি একটি গ্রামে বা একাধিক গ্রামে এভাবে কেউই থাকবে না, একটা প্রাণীও থাকবে না, এটা কি সম্ভব? তারা 3 মাস কোথায় ছিল, কে নিয়ে গিয়েছিল, 3 মাস তারা কি খেয়েছে, কিচ্ছু বলতে পারে না। এটি ছিল ঘটনা। আমার নাম সুসময় ঘোষ, লিখছি পুরান ঢাকা থেকে। আমার সাথে কখনো কোনো ভৌতিক ঘটনা ঘটেনি, তবে কয়েকদিন আগে আমার পিসির কাছ থেকে একটি ঘটনা শুনেছিলাম। ঘটনাটি তাদের এক প্রতিবেশীর সাথে ঘটে, সেটাই আজ আপনাকে লিখে পাঠাচ্ছি। শাফিন ভাই, ঘটনাটা আমি পিসির ভাষাতেই লেখার চেষ্টা করছি, যদি ভালো লাগে প্লিজ পড়ে শোনাবেন। আমাদের পাশের বাড়ির বয়স্ক স্বামী স্ত্রী দুজনেই করোনা আক্রান্ত হয়ে পড়ে। হাসপাতালে নিয়ে যাবার কয়েকদিন পরে লোকটা মারা যায়, কিন্তু তার স্ত্রী, তিনি বেঁচে ছিলেন। ওই লোকটা অনেক আগেই তার পরিবারকে বলে রেখেছিলেন যে তাকে যেন তার গ্রামে নিয়ে তার বাবার কবরের পাশে কবর দেওয়া হয়, কিন্তু কড়া লকডাউন থাকার কারণে তারা লাশটা গ্রামে নিতে পারে না। বাধ্য হয়ে তারা পাশের একটা কবরস্থানে তারা দাফন করে। এর ঠিক 2 দিন পর থেকে প্রতি রাতেই তাদের বাড়িতে অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে। মাঝরাতে আচমকা কেউ একজন দরজায় ধাক্কাধাক্কি করে। দরজা খুললে দেখা যায় কেউ নেই সেখানে। 3 তলা বিল্ডিং, তারাই বাড়িটার মালিক। তারা থাকেন উপরের তলায়, আর নিচের 2টো ফ্লোর ভাড়াটিয়ারা থাকে। 2 দিন তাদের দরজায় এমন ধাক্কা পড়ার পর তার পরদিন থেকে তাদের ভাড়াটিয়ারদের দরজাও ধাক্কা পড়তে থাকে, এবং ঠিক ফজরের আজানের আগে বাড়ির মেইন গেটে একটা বিকট আওয়াজ হয়, যেন বিশাল বড় কিছু একটা দিয়ে গেটে আঘাত করা হচ্ছে খুব জোরে, অথচ দারোয়ান কাউকে দেখতে পায় না। রাত দুপুরে ঘুম ভেঙে সবাই একটা অদৃশ্য শক্তির সাথে চিৎকার করায়। সে যেন এক হুলস্থুল কাণ্ড। পরদিন রাতে সব পুরুষরা বাড়ি ফিরে ঠিক করে যে আগামীকালকে হুজুর ডেকে এনে বাড়ি বন্ধ করিয়ে নেবে। কিন্তু সেদিন রাতেই ঘটে আর একটা ভয়ানক ঘটনা। যে লোকটা মারা গিয়েছিল তার স্ত্রী সেদিনই হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি এসেছিলেন। পরিবারের সবাই মিলে বসে আলোচনা করছিলেন যে ওই লোকটার মিলাদ দেবার ব্যাপারে। ওনার স্ত্রী বলছিলেন যে কবর যেহেতু গ্রামে দিতে পারেনি, তাহলে অন্তত মিলাদটা যেন গ্রামে দেয়া হয়। কিন্তু পরিবারের বাকিরা বলতে লাগলো এই সময় গ্রামে গিয়ে মিলাদ দেয়াটা অনেক বেশি ঝামেলার,
তাদের জোরাজুরিতে অবশ্য সেই মহিলা রাজি হন। আর ঠিক তখনই আচমকা একটা অদৃশ্য থাপ্পড়ে সেই মহিলা সোফা থেকে ছিটকে ফ্লোরে গিয়ে পড়ে। সবাই হতবাক হয়ে তাকিয়ে থাকে সেদিকে। সবাই শুনেছে চরের শব্দ। সবাই উঠে ওনাকে ধরাধরি করে ফ্লোর থেকে উঠালো। ঠিক তখন ঘরটা কেমন যেন একটা গুমোট হয়ে গেল। বাতাস ভারী হয়ে উঠল। একজন গিয়ে জানালাটা টেনে খুলে দিল। ঠান্ডা বাতাসে সে ঘরটা ভরে দিল। সবাই ঘরে চলে গেল। মহিলা বললেন উনি একটু পরে যাবেন। উনি বসে রইলেন একা একা। উনি বুঝতে পারছিলেন না যে কি হলো তার সাথে। বাড়ির সব আলো যখন নিভে গেল, মহিলাও তখন ঘুমিয়ে পড়লেন। ঠিক কতক্ষণ পর ঠিক তা জানা নেই। হঠাৎ ওনার ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখেন সব জায়গা অন্ধকার। দেয়াল হাতড়ে লাইটটা জ্বালাবেন কিনা ভাবছেন, ঠিক এমন সময়ে একটা শব্দে তার বুকটা কেঁপে ওঠে। কেউ যেন কাঁদছে। স্পষ্ট বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে দরজার সামনেই আছে সে। মহিলা উঠেই ঘরের লাইট জ্বাললেন। আর ঠিক তখনই সেই কান্নার শব্দটা থেমে গেল। আর মনে হলো কেউ যেন বন্ধ দরজার ওপাশ থেকে হেঁটে চলে গেল। উনি যখন তখন দরজাটা খুলতে গিয়ে দেখেন কেউ নেই সেখানে। বেশ কিছুটা ভয় পান তিনি। দরজা বন্ধ করতে যাচ্ছিলেন, ঠিক তখন ওনার কাছে মনে হলো ছাদের সিঁড়ি ঘরে কেউ একজন আছে। গলা একটু জোরে নিয়ে উনি বললেন, কে ওখানে? আর ঠিক তখন যা ঘটল উনি কিছুতেই সেটা ভুলতে পারবেন না। উনি দেখলেন একটা কালো অবয়ব, না মানুষ না কোনো জন্তু, শুধুই একটা অবয়ব, পুরোটাই জমাট বাঁধা অন্ধকার। তার দিকে এগিয়ে আসছে। ভয়ের চোটে উনি নিজের পা নাড়তে পারলেন না। সেই জিনিসটা তার সামনে আসতে হঠাৎ তার মনে হলো এতক্ষণ উনি ভুল দেখেছেন। ওটা তো অন্ধকার না, অন্ধকার কোনো অবয়ব না, ওটা তো ওনার স্বামী। অর্থাৎ হঠাৎই সেই কালো জিনিসটা তার স্বামীর চেহারা ধারণ করে। এটা দেখে সে ওখানেই জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। জ্ঞান ফেরার পরে তিনি দেখেন তার পরিবারের সবাই তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। তার জানালায় দরজায় অনেক ধাক্কাধাক্কির শব্দে তারা এসে দেখে উনি দরজার সামনে অজ্ঞান হয়ে পড়ে আছেন। এই ঘটনার পরে ওই মহিলা সবাইকে জোর করে বলে যে মিলাদ গ্রামই হবে। পরদিন তারা বাড়িটাও একেবারে বন্ধ করিয়ে নেন এবং এরপর তাদের সাথে আর কোনো ঘটনা ঘটেনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি ভালো আছেন। আমার নাম সুলাইমান আহমেদ। ঘটনাটি ঘটে শেরপুর জেলার নাকলা উপজেলায়। প্রায় 17 বছর আগের কথা। আমার বয়স তখন 20 বছর। আমি সেই সময় পড়ালেখার পাশাপাশি ফুটবল খেলতাম। আমার স্বপ্ন ছিল একজন ফুটবলার হব। এবার আসি মূল ঘটনায়। একদিন একটা ফুটবল ম্যাচ খেলতে আমাদের গ্রাম থেকে 7 কিলোমিটার দূরে একটা গ্রামে যাই। অনেক বড় একটা টুর্নামেন্ট ছিল। আমাদের গ্রাম থেকে শুধু আমি একাই ওই টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়েছিলাম। দুপুর 2টায় গ্রাম থেকে রওনা হলাম। 3টার মধ্যেই খেলার মাঠে চলে আসি। 4টার দিকে খেলা শুরু হলো। আমি খুবই ভালো খেলছিলাম। 3-1 ব্যবধানে আমরা ম্যাচ জিতে যাই। 3 গোলের ভিতর আমি একাই 2 গোল করি। বিকেল 5:30টার দিকে খেলা শেষ হয়। এরপর দলের পক্ষ থেকে একটা পিকনিকের আয়োজন করা হয়। অনেক আনন্দ উৎসবের সাথে পিকনিক শেষ হলো। রাত তখন 12টার কাছাকাছি। আমি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। দলের লোকজন আমাকে যেতে মানা করলো। তারা বলল, ভাই আপনি আজকের রাতটা আমাদের গ্রামেই থেকে যান, এত রাতে আপনাকে একা যেতে দিতে পারি না। আমি তাদেরকে বললাম, ভাই আমার আসলে সকাল 9টায় আরও একটা ম্যাচ আছে, আমাকে এখনই বাড়ি ফিরতে হবে। তারা আমাকে অনেক অনুরোধ করলো, কিন্তু আমি তাদের কথা শুনতে নারাজ। তাদেরকে বললাম, ভাই আমার জন্য একটা ভ্যানের ব্যবস্থা করে দিলে আমার খুবই ভালো হয়। এরপর তারা আমাকে একটা ভ্যানের ব্যবস্থা করে দিল। ঠিক, কিন্তু ভ্যানওয়ালা আমাকে 4 কিলোমিটার বেশি নিয়ে যেতে পারবে না, বাকি 3 কিলোমিটার হেঁটে যেতে হবে। ভ্যানওয়ালাকে কারণ জিজ্ঞেস করতে তিনি বললেন, 4 কিলোমিটার পরে বাকি রাস্তার অবস্থা খুবই খারাপ, তাই যেতে পারবো না। আর কোনো উপায় না পেয়ে আমি ভ্যানে উঠে 4 কিলোমিটার আসার পরে ভ্যানওয়ালা আমাকে নামিয়ে চলে গেলেন এবং ভ্যানওয়ালা আমাকে একটা অদ্ভুত কথা বলে চলে গেলেন। ভ্যানওয়ালা বললেন, ভাই সামনের ব্রিজটা একটু সামনে, সাবধানে পার হয়েন। আমি ভ্যানওয়ালাকে জিজ্ঞেস করলাম, কেন ভাই সামনের ব্রিজে কি সমস্যা যে সাবধানে পার হব? ভ্যানওয়ালা আমার কোনো কথার উত্তর না দিয়ে চলে গেল। আমি আর কথা
তার কথায় পাত্তা না দিয়ে সামনে এগোতে থাকি। বাকি 3 কিলোমিটার পথ হেঁটে যেতে আমার কমপক্ষে 45 মিনিট সময় লাগবে। যাই হোক, বেশ কিছুক্ষণ হাঁটার পরে আমি সেই ব্রিজের কাছে চলে আসি। ভাইয়া, ব্রিজের কাছে আসার পরে আমার শরীরে হঠাৎ একটা গরম বাতাস লাগলো। মনে হলো আমার গায়ে যেন আগুনের একটা আঁচ লাগলো। আমি এটাকে তেমন একটা গুরুত্ব দিলাম না, কিন্তু আমি যখনই ব্রিজে পা রাখতে যাব ঠিক তখন আমার মনে হয়েছিল কেউ যেন আমাকে দ্রুত বেগে পাশ কাটিয়ে চলে গেল। আমি সাথে সাথে চারদিকে দেখলাম, কিছুই নেই। এবার আমি একটু ভয় পেয়ে যাই। আমি তখন ভাবলাম এই ব্রিজটা তাড়াতাড়ি পার হতে হবে, তা না হলে কোনো বড় ধরনের সমস্যা হয়ে যেতে পারে। ব্রিজটা হবে মোটামুটি 100 মিটার মতো। আমি ব্রিজ পার হচ্ছিলাম, এমন সময় হঠাৎ আমি যা দেখলাম সেটা দেখার জন্য আমি কোনো রকম ভাবেই প্রস্তুত ছিলাম না। দেখলাম আমার বেশ কিছুটা সামনে একটা 9-10 ফুট উচ্চতার সাদা লম্বা জুব্বা পরা লোক আমার দিকে আসছে। আমি তখন প্রচন্ড ভয় পেয়ে কাঁপতে শুরু করি। এত বড় মানুষ কিভাবে সম্ভব? তখন আমার মনে হলো আমার সাথে হয়তো খারাপ কিছু ঘটবে। আমি সামনে যাওয়ার মতো সাহস পাচ্ছিলাম না। এক পর্যায়ে যখন জুব্বা পরার লোকটা আমার সামনে এসে পড়ল, তখন আমি তার পুরো মুখ স্পষ্ট দেখতে পাই। দেখলাম একটা অদ্ভুত নূরানি চেহারা। লোকটার মুখ থেকে যেন নূর বেরিয়ে আসছে। এছাড়াও অদ্ভুত একটা সুগন্ধ পেলাম। এমন সুগন্ধ আমি আমার জীবনে কোনোদিন অনুভব করিনি। ভাই, আমি তার চেহারা কিভাবে বর্ণনা করব বুঝতে পারছি না। এমন সুন্দর এবং মায়াবী চেহারার মানুষ আমি কোনোদিন দেখিনি। লোকটাকে এই অবস্থায় দেখে আমি প্রচন্ড ভয় পেয়ে যাই। আমি আর নিজের জ্ঞান ধরে রাখতে পারিনি। আমি সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যাই। ভোরবেলায় ফজরের আজানের মধুর শব্দে আমার জ্ঞান ফেরে। আমি দেখলাম আমি সেই ব্রিজের একদম মাঝখানেই আছি। এরপর আমি বাড়িতে চলে আসি। আমার এক চাচা ভালো কবিরাজি জানতেন। আমি বাড়িতে এসে সাথে সাথে সেই চাচার বাড়িতে আসি। তারপর চাচাকে আমি রাতের সব ঘটনা খুলে বলি। চাচা বলল, ওটা একটা ভালো জিন ছিল। জিনটা তোমাকে সাহায্য করতে এসেছিল, কারণ প্রথম ব্রিজে পা রাখার সাথে সাথে তুমি যার উপস্থিতি টের পেয়েছিলে সেটা একটা খারাপ জিন ছিল। জিনটা তোমার ক্ষতি করতে চেয়েছিল, কিন্তু তখন ওই ভালো জিন এসে তোমাকে বাঁচিয়েছে। এছাড়াও চাচা আরো একটা অবাক করা কথা বলেছিল। চাচা বলল, ভালো জিনটা তোমার সামনে যেই রূপে এসেছিল সেই রূপে যদি কোনো মানুষ দেখে তাহলে তার ভাগ্য খুলে যায়, তার ভাগ্যে নাকি ভালো কিছু আসে। প্রথমে চাচার কথা বানোয়াট মনে করেছিলাম, কিন্তু সত্যি আমার ভাগ্যের পরিবর্তন এসেছিল। এই ঘটনার প্রায় 2 মাস পরে আমি জেলা ফুটবল টিমে চান্স পেয়েছিলাম। আমি জানি না ওই ঘটনার কারণেই আমার জেলা টিমে চান্স হয়েছিল কিনা, কিন্তু জেলা টিমে চান্স পাওয়ার পরে আমাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। আমার গ্রামের বাড়ি বরগুনা জেলায়। আমি ঢাকা থেকে গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। বেড়ানো শেষ করে ঢাকায় আসব, এর মধ্যে আমার এক হিন্দু বন্ধু আমাকে বলল কয়েকদিন পরে ওদের দুর্গাপূজা, তাই আমাকে দাওয়াত দিল যেন থেকে যাই। অনেক রিকোয়েস্ট করার পরে আমি থাকতে রাজি হলাম। আমরা 4 বন্ধু মিলে প্ল্যান করলাম আমাদের গ্রাম থেকে দূরের একটা গ্রামে পুজো দেখতে যাব। সেদিন ছিল অষ্টমী। আমরা প্ল্যান মতো বিকেলে সেখানে গেলাম এবং ওখানে অনেক আনন্দ করলাম। ওখানে অনেক আলো থাকায় ঢাকার মতো লাগছিল। বুঝতেই পারিনি কখন মধ্যরাত হয়ে গেছে। আমাদের কারোর কাছে ফোন ছিল না। দোকানে দেওয়াল ঘড়িতে দেখলাম প্রায় 1টার মতো বেজে গেছে। তাড়াতাড়ি করে সেখান থেকে বেরিয়ে পড়লাম। অনেকটা রাস্তা, হেঁটে যাওয়া সম্ভব না। গাড়ির স্ট্যান্ডে গিয়ে দাঁড়ালাম। সেখানে কোনো গাড়ি নেই। কি আর করার, হাঁটতে শুরু করলাম, কারণ বাড়িতে আসতেই হবে। একটু দূরে আসার পরে হঠাৎ একটা গাড়ি আসলো। তাকে থামিয়ে জিজ্ঞেস করলাম, যাবেন? তিনি বললেন তার বাড়ি একটু সামনে, সে বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারবে। আমরা উঠে পড়লাম। গাড়ি চালক তার বাড়ি পর্যন্ত এসে আমাদেরকে নামিয়ে দেয় আর জিজ্ঞেস করে, তোমরা যাবে কোথায় আর এত রাতে কোথা থেকে আসলে? আমরা ওনাকে সবকিছু বললাম। আমাদের কথা শুনে উনি অনেকটা অবাক হয়ে গেলেন। বললেন, এত দূরে কিভাবে যাবে এত রাতে, আর এই দিকটাও খুব একটা ভালো না। আমরা তার কথা খুব একটা পাত্তা দিলাম না। আমরা বললাম যে দূর, আমরা 4 জন, কিছুই হবে না। তারপরে আবার হাঁটতে লাগলাম।
একটু দূরে আসার পরে ইউনিয়ন চেয়ারম্যানের বাড়ি। বাড়ির সামনে একটা বড় পুকুর। হঠাৎ করে শুনতে পেলাম কেউ একজন জাল ফেলছে এমন শব্দ। তাকিয়ে কিছুই দেখলাম না, ভাবলাম মনের ভুল। সামনে তাকিয়ে দেখি রাস্তার উপরে একটা বড় সাইজের বোয়াল মাছ লাফাচ্ছে। আমরা অনেকটা ঘাবড়ে গেলাম, কিন্তু রাস্তার মাঝে এত বড় বোয়াল মাছ কোত্থেকে আসবে? সত্যি ওটা মাছ ছিল না। বুঝতে বেশি সময় লাগেনি, কারণ কয়েক সেকেন্ড পরেই সেটা ভ্যানিশ হয়ে গেল। আমরা সবাই খুব ভয় পেয়ে গেলাম। চারজন একে অপরের হাত শক্ত করে চেপে ধরলাম, তারপর আবার হাঁটতে লাগলাম। আমি মনে মনে কিছু সূরা পড়তে থাকি আর তওবা পড়তে থাকি। আমার সাথে থাকা এক বন্ধু হঠাৎ বলে উঠল, চল এখানে কোনো একটা বাড়িতে আজ থেকে যাই, রাস্তায় বিপদ হতে পারে। যেই ভাবা সেই কাজ, সবাই রাজি হয়ে গেলাম। ওই তো সামনে একটা বাড়ি, ওখানেই দেখি থাকা যায় কিনা। বাড়ির সামনে যেতেই দেখলাম ঘরের বাইরে থেকে তালা লাগানো, কিন্তু ঘরের মধ্য থেকে অদ্ভুত একটা শব্দ শোনা যাচ্ছে। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে বোঝার চেষ্টা করলাম। আমাদের মনে হলো খটমট একটা শব্দ, হাড় কামড়েলে যেমন শব্দ হয় ঠিক তেমন। যেহেতু আগে থেকেই আমরা ভয় পেয়েছি, তাই কোনো কিছু না ভেবে সেখান থেকে এক ছুট দিলাম। রাস্তা যেন আর শেষ হচ্ছে না, প্রচন্ড রকমের পা ব্যথা হয়ে গেছে। আমাদের বাড়িতে যেতে আর মাত্র 15 মিনিটের রাস্তা। একটু সামনে আসার পর আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্তটা দেখলাম। গাছের সাথে একটা ছেলে ফাঁসি দিয়ে ঝুলে আছে। জিপাটা প্রায় 6 ইঞ্চি বেরিয়ে রয়েছে, চোখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। এত ভয়ঙ্কর একটা অবস্থা দেখে আমি কখনই দেখিনি। এটা দেখার পরে আমার মাথা ঘুরে যায়। আমি জোরে চিৎকার করি, আর আমার সাথে থাকা 3 বন্ধু অনেক জোরে চিৎকার করে এবং ওরা সাথে সাথে দৌড় দেয়। আমার মনে হচ্ছিল আমার শরীরে কোনো শক্তি নেই, আমি এখানেই হয়তোবা মারা যাব। শেষ চেষ্টা করতেই হবে। শরীরের সব শক্তি কাজে লাগিয়ে আমি ওদের পেছনে দৌড় দিলাম। বিশ্বাস করবেন না শাফিন ভাই, আমার মনে হচ্ছিল কেউ আমাকে ধাক্কা মারছে আর আমি পড়ে যাচ্ছি। আবার উঠে দৌড় দিই, আবার কেউ একজন ধাক্কা দেয়। রাস্তায় 5-6 বার পড়ে গেছি, আবার উঠে দৌড় দিয়েছে। সেই 15 মিনিটের রাস্তা মনে হয় আমি 1 ঘন্টা এসেছি। আমার হাত পা অনেক জায়গায় কেটে গেছে। শুধু আমার মা, আমার বন্ধুদেরও প্রায় আমার মতোই অবস্থা। যদিও ওরা গ্রামে থাকে, তাই ওদের থেকে আমার থেকে ওরা কম আঘাত পেয়েছে। সেদিন আর বাড়িতে যাইনি, সবাই এক বন্ধুর বাড়িতে ছিলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি 4 জনেরই প্রচন্ড জ্বর। অসুস্থ শরীর নিয়ে আবার গেলাম সেই জায়গাগুলো দেখার জন্য আর বোঝার জন্য কেন হয়েছিল, এমন কি রহস্য। খোঁজ নিয়ে জানতে পারলাম গত 15 দিন আগে ওই গাছের সাথে ফাঁসি নিয়ে একটা ছেলে আত্মহত্যা করেছিল। সেই থেকে অনেকেই ওই গাছে লাশ ঝুলতে দেখেছে। আর সেই বাড়ির হাড় খাওয়ার শব্দ, সেটা কিসের, আর সেই মাছটা কি, সেটা এখন আমার কাছে রহস্যই হয়ে গেল। আমাদের সাথে শেয়ার করেছেন মালিহা, সিলেট জেলা থেকে। যদিও তিনি এখন অস্ট্রেলিয়াতে থাকেন, তিনি লিখেছেন এই কাহিনীটি তার ছোটবেলায় ঘটে যাওয়া একটি কাহিনী। সালটা সম্ভবত 97-98, মানে 1997 বা 1998 সালের কাহিনী। তিনি তখন বেশ ছোট ছিলেন, স্কুলে পড়তেন, আর তিনি এই ঘটনাটা আমার মতো করে শেয়ার করতে বলেছেন। তা আমি চলে যাচ্ছি মালিহার কাহিনীতে। ঘটনাটি যখন ঘটে তখন মালিহা বেশ ছোট, তিনি তখন স্কুলে পড়েন এবং ছুটি পেলেই, স্কুল যখন ছুটি হতো, তিনি চলে যেতেন তার নানু বাড়িতে। এবং তার নানু বাড়ি তার জন্য বেশ আনন্দের একটা জায়গা ছিল, বেশ আনন্দ করতেন তিনি, কারণ সেখানে গেলে তার কাজিনদের দেখা পেতেন এবং তারা সারাক্ষণ আনন্দ করে কাটাতেন। খেলাধুলা, মানে গল্প গুজব, মানে তাদের ছোটদের যেই আড্ডাটা থাকে, ছোটদের যেই আনন্দের সময়টা থাকে, সেটা তিনি পার করতেন তার নানু বাড়িতে। তো সেই সময় তখন তারা গিয়েছেন নানু বাড়িতে বেড়াতে এবং যথারীতি মালিহা বিকেলবেলা তার কাজিনদের সাথে খেলাধুলা করছিলেন এবং খেলতে খেলতে বেশ সময় পার হয়ে গেল এবং তারা খেলাধুলার ফাঁকে একটা ব্রেক নিলেন এবং সেই ব্রেক যখন নিলেন তখন অলরেডি সন্ধ্যা গড়িয়ে গেছে, প্রায় 6টা-7টা বেজে গেছে, অন্ধকার হয়ে গেছে চারপাশ। এবং তখন মালিহা খেলতে খেলতে তার কাজিনের সাথে তাদের বাড়ি ফিরলেন
তো বাড়ি যখন ফিরলেন তখন প্রায় 7টা বেজে গেছে। তো তাদের বাড়ির একটা বর্ণনা তিনি দিয়েছেন যে বাড়িটা হচ্ছে এরকম যে মাঝখানে বিশাল একটা উঠোনের মতো এবং চারিপাশে অনেকগুলো ঘর, এবং সেই ঘরগুলোর মধ্যে এক একটা ঘরে এক একজন থাকেন, এক একটা ফ্যামিলি থাকেন, তারা নিজেরা তাদের কাজিনরা থাকেন আর কি, পুরো একান্নবর্তী একটা ফ্যামিলি। এবং বাসাটা এতটাই বড় যে এই রুম থেকে হেঁটে এই ঘর থেকে হেঁটে যদি দূরের কোনো ঘরে যেতে হয় বেশ খানিকটা সময় চলে যায়, কয়েক মিনিট সময় লেগে যায়। তো মোটামুটি একটা বাসা বলতে গেলে বেশ বড়ই বলা চলে। তো সেদিন সন্ধ্যায় সে আর তার কাজিন খেলতে খেলতে যখন আসলো, তার কাজিনের নাম তিনি লিখেছেন ফারহানা। ফারহানার সাথে খেলতে খেলতে তিনি যখন বাসায় আসলেন, এসে তাদের আর বেশ ভালো লাগছে না। ঘরের মধ্যে কিছুক্ষণ তারা ঘোরাঘুরি করে তারা তার নানুকে বললেন যে তাদের আরেক কাজিন তার সাথে দেখা করতে চান। বা তখন তার নানু বলছেন যে কেন ওখানে কেন যাবা, ওখানে এখন যাওয়ার দরকার নেই। তো বলছে যে না, আমরা যাই, ওর সাথে যাই, একটু খেলা করি, কথা বলি। তো অনেক রিকোয়েস্ট করার পর তিনি বলেন আচ্ছা যাও, রাত হয়ে গেছে, এত রাতে আসলে খেলাটা ঠিক না। তো তারা দুজন সেই নানুর সাথে কথা বলে নানুর দ্বিধায় ভরা পারমিশন নিয়ে তারা রওনা দিলেন পাশের ঘরে, তার সেই খালার বাড়িতে। এবং মানে পাশের ঘর বলতে বেরিয়ে কিন্তু উঠান হয়ে বেশ খানিকটা হেঁটে যেতে হবে, এবং উঠানটা কিন্তু বেশ বড়। এবং তাদের বাসার বর্ণনার মধ্যে আরেকটা ব্যাপার আছে যে তাদের যে বাড়ি ঘরগুলো, টোটাল ঘরগুলোর ওই পাশে রয়েছে বিশাল মানে গাছের বাগান, সেখানে বিভিন্ন রকমের গাছ আছে। মানে এটা দেখে মনে হয় একটা জঙ্গলের মতো মনে হয়। তো সন্ধ্যার পর জায়গাটা বেশ অন্ধকার হয়ে থাকে বাড়ির সীমানার পরে। বাড়িটা তো উঠোনের পাশে ঘর চারিপাশে, এবং বাড়ির সীমানার পরের যে জায়গাটা, রাস্তার পাশ থেকে মনে হয় বেশ অন্ধকার, এবং দূরে গাছগুলো দেখলে বেশ বড় একটা টানা জঙ্গলের মতো লাগে। তো যাই হোক, তারা দুজন হেঁটে নানুর ঘর থেকে বেরোলেন। এবং তখনকার সময় সে তাদের সেই এলাকায়, নানুর বাড়ি এলাকায় ছিল পল্লী বিদ্যুতের লাইন, এবং সেখানে প্রায় লোডশেডিং হতো। এবং ঘরগুলোর মধ্যে লোডশেডিংটা এভাবে হতো যে কোনো ঘরে ইলেকট্রিসিটি আছে, আবার কোনো ঘরে নেই, এরকম ভাবে আর কি হতো। মানে ডিপেন্ডস অন দা যেভাবে লাইট, মানে ইলেকট্রিসিটির ফেজ যেভাবে থাকতো সেভাবে কোনোটা থাকতো কোনোটা থাকতো না, এরকম একটা ব্যাপার ঘটতো। তো যাই হোক, সেই মালিয়া এবং তার সেই কাজিন ফারহানা তারা দুজন উঠোনে নামলেন, এবং উঠোনে নেমে দেখলেন বেশ চাঁদ উঠেছে আকাশে, বেশ জ্যোৎস্না আছে, এবং জ্যোৎস্নার একটা আলো সারা উঠোনে ছড়িয়ে পড়ছে। আর দূরে তার যে খালার বাড়ি, সেখানে দেখলো যে সেখানে আলো জ্বলছে। তো তারা দুজন সুন্দর হাঁটতে হাঁটতে গেল, খালার সেই ঘরে চলে এলো, বারান্দা দিয়ে ঢুকলো ঘরের ভেতরে, এবং ঢুকে এসে দেখলো যে তার খালা আছে। এবং বেশ বললো, সে লিখেছে তখন বেশ আলো আছে, কারণ বাইরে চাঁদের আলো, উঠোনে আলো আছে, আর ঘরের ভেতর তো বাতি জ্বলছে। তো তার খালাকে সে যে বললো যে খালা আমরা আসছি অমুকের সাথে খেলতে, তার সেই কাজিনের নাম বললো। তো তার খালা শুনে বললো যে না, এখন রাত হয়ে গেছে, এখন এত রাতে কিসের খেলা, এখন প্রায় 7টা-8টা বাজে, এই সময় তোমাদের কিসের খেলা, এই এত রাতে খেলা ঠিক না, তোমাদেরকে মানা করছি রাতের বেলা খেলতে হয় না। তো এটা যখন তারা শুনতেছে, এই সময় দপ করে তাদের ঘরের বাতি নিভে গেল খালার বাসা, এবং মানে ইলেকট্রিসিটি চলে গেল। তো হঠাৎ করে অন্ধকারটা শুয়ে আসতে কয়েক সেকেন্ড সময় লাগছে তাদের। অন্ধকারের মধ্যে খালা বলতেছে যে দেখো তো তোমাদের নানুর বাসায় কারেন্ট আছে কিনা। তো এটা দেখে তারা দুজন আস্তে করে হেঁটে নামলো উঠানে না, বারান্দায় নামলো, এবং তারা বারান্দায় নেমে বারান্দার কর্নারে চলে গেল, কারণ বারান্দার কর্নারে গেলে নাকি তার নানুর ঘরটা দেখা যায়, সেখানে নাকি বাতি জ্বললে বা ইলেকট্রিসিটি থাকলে দেখা যেত। তো তারা হেঁটে যখন বারান্দার কর্নারে গেছে, হঠাৎ করে তার চোখ গেল দূরে, দুজনই দেখছে একটু সামনে, বাসার থেকে প্রায় কয়েক গজ হবে, 10 গজ বা 15 গজ দূরে, গজ মানে প্রায় 20-30 ফিট দূরে আর কি। এবং সেখানে তারা দেখছে হঠাৎ করে চাঁদের আলোতে একটা লম্বা অবয়ব, লম্বা বলতে বেশ লম্বা একটা নারী মূর্তি, এবং সেটা মাটি থেকে প্রায় কয়েক ফিট উপরে ভেসে আছে। এবং সেই নারী মূর্তিটা বেশ লম্বা, সাধারণ কোনো মানুষের উচ্চতার সেটা না। মানে একটা মানুষ যদি 5 ফিট বা 6 ফিটের মধ্যে হয়, নারী মূর্তি সাধারণত 6 ফিট হয় না আমাদের দেশে, কিন্তু সেই নারীটাকে দেখে মনে হচ্ছে 8-10 ফিট লম্বা। এবং সে সাদা একটা ড্রেস পরে, সাদা একটা শাড়ি বা কাপড় পরা, সে বাতাসে ভাসছে, তার চুলগুলো দেখে বোঝা যাচ্ছে সেটা নারী, এবং বাতাসে পতপত করে উঠছে তার কাপড় এবং তার চুলের অংশ। এবং মনে হলো সেটা দূর থেকে তাদের দিকে তাকিয়ে আছে, এবং এই চাঁদের আলো পড়াতে সে তারা স্পষ্ট দেখলো।
তো দুজনে দেখেই সেটা দেখে প্রচন্ড ভয় পেয়েছে এবং একজন আরেকজনকে ধরে চিৎকার করে উঠল। চিৎকার করে তারা চোখ বন্ধ করে দৌড় দিল সে উঠান থেকে, এবং চিৎকার করতে 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 নানু বাড়ি আসলো। তো তার নানু বেরিয়ে আসছিল ঘর থেকে, যে কি ব্যাপারটা বোঝার চেষ্টা করলো যে মানে ব্যাপারটা কি ঘটছে। নানু বেরিয়ে আসে, কি হয়েছে তোদের? তো তার নানুকে জড়ায় ধরলো। তো তার কাজিন ক্রমাগত কাঁদতে লাগলো। কি হয়েছে বললো, তো এখানে ভূত আছে, ভূত আছে। তো তার নানু বলতেছে, না না বাবা, এখানে কোনো ভূত নেই, তোমরা কি দেখছো কি? তো তারা দুজনই বললো নানু কিরকম দেখছি। তো নানু তাড়াতাড়ি তাদেরকে ঘরের ভেতরে নিয়ে গেল। তো ঘরের ভেতর নিয়ে বোঝালো। তো তার কাজিন যে ছিল, মালিহার যে কাজিন ফারহানা, সে ক্রমাগত কাঁদছিল। তো মালিহা ভয়ে চুপচাপ করে গেছে। তো যাই হোক, তার নানি তাকে বোঝালো, তার মা আসলো এবং তাদেরকে দোয়া পড়ে ফু দিল। দোয়া পড়ে ফু দিল, মাথায় হাত বুলিয়ে দিল এবং তাদেরকে ঠান্ডা করে ঘরে নিয়ে আসলো। তো এরকম করে ওই দিন রাত হয়ে গেছে। ঘুমানোর সময় মালিহা শুয়ে আছে তার মায়ের পাশে চুপচাপ। খুব ভয় পেয়েছে সে, ভয়ে সে গুটি সিটি মেরে ঘুমিয়ে গেছে। তার সব সময় মানে পুরো সময়টা তার চেহারায়, তার চোখের সামনে ভাসছে সেই নারী মূর্তিটা যেটা ভেসেছিল সেখানে। তো এরকম সময় তার মাকে সে ধরে রাখছে শক্ত করে। তো এই সময় দেখলো দরজায় শব্দ হলো। তো তার মা জিজ্ঞেস করলো কে? তো তার নানুর গলার আওয়াজ আসলো। তো তার মা যে আস্তে করে দরজাটা খুলে দিল। তো খোলার পরে তার নানু ঢুকলেন ঘরে এবং তিনি দেখলেন নানু ফিসফিস করে বলছে যে বাড়িতে জিন আছে এবং এই জিন অনেকেই দেখে, ওরাও দেখছে, ওদেরকে রাতটার বাড়িতে দিস না। তো মালিহা কিন্তু সব শুনছে কথাগুলো, এবং শুনে তার কাছে আরো ভয় লাগলো। এবং ওই দিন সারাটা রাত সে অনেক কষ্টে ঘুমিয়েছে, ঘুমাতে পারেনি, ভয় পেয়েছিল, তার চোখে শুধু ভাসছে। এবং সে এখন পর্যন্ত সেই জিনিসটাকে দেখতে পায়, চোখের সামনে চোখ বন্ধ করলে সে দেখতে পায় সেই দৃশ্যটা, যে এরকম লম্বা শাড়ি পরা একজন ভাসছে মাটি থেকে ওপরে। এবং যেহেতু এটা তার দেখা, তার নিজের দেখা একটা জিনিস, সে বলেছে ভাইয়া এটা বেশ ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা, কেউ যদি সামনাসামনি এরকম দেখতে পায় প্রচন্ড রকমের ভয় পাবে, এবং এরকম কিছু যে আছে এটা আমি তার প্রমাণ। আসসালামু আলাইকুম লিসেনার, আশা করি আজকের এই ভয়ানক ঘটনাগুলো আপনাদের কাছে বেশ ভালো লেগেছে। আমি আপনাদের জন্য প্রতিনিয়ত বাছাই করে নতুন নতুন ঘটনা আপনাদের কাছে এসে শেয়ার করে থাকি। এরকম ভয়ানক ঘটনা পেতে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে ফেলুন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা এই ঘটনাগুলো আবারও শুনতে পারেন।